গল্প গ্রামের মেয়ের ভালোবাসা সিজন 2। লেখক রাকিব। রাকিব ভাই, আমি প্রেগন্যান্ট। উঠোনের দোলনায় বসে আমি আর নিশি সন্ধ্যার পরিবেশ উপভোগ করছি। হঠাৎ নিশি কথাটি বলে উঠল। নিশির এই কথায় আমি চমকে উঠে ওর দিকে তাকালাম, কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর অনেকটা অবাক হয়ে বললাম, আমি কি হব বুঝিনি। আমি মনে হয় ইদানিং একটু বেশিই শুনতেছি। নিশি, বেশি শুনুনি ভাইয়া, ঠিকই শুনেছ। আমি বুঝিনি। তুমি আবার বলো, কি বলছো? নিশি, বলেছি যে আমি প্রেগন্যান্ট। আপনি বাবা হতে চলেছেন। নিশির কথায় আমি চুপ হয়ে গেলাম। আনন্দে আত্মহারা হয়ে আমি মুখের ভাষাটাই হারিয়ে ফেললাম। কি বলবো নিজেই বুঝতেছি না। আমার চুপ থাকা দেখে নিশি আবার বলে উঠল, নিশি কি হলো, এখন চুপ করে আছো কেন, কিছু বলো। তোমার তো অনেক দিনের স্বপ্ন একটা বেবি হবে। নিশির কথায় আমি কোনো কান না দিয়ে ওর দিকে শুধু তাকিয়ে আছি। আমার চোখ পানিতে ছলছল করছে। খুশির অশ্রু বয়ে লাগলো। আমার চোখে পানি দেখে নিশি আবার বলে উঠল, নিশি, রাকিব ভাইয়া, তুমি কাঁদছো কেন? আমি এটা খুশির কান্না। বয়ে যেতে দাও নিশি। আজ তুমি নিজেই জানো না কত বড় একটা খুশি এনে দিয়েছো আমার মনের শহরে। নিশি ভাইয়া, তুমি খুশি তো? আমি পৃথিবীর সব খুশি তুমি আমাকে এনে দিয়েছো আজ। বলেই আমি নিশিকে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। তারপর ওর কপালে আলতো করে একটা চুমু দিলাম। তারপর বললাম, আমি চলো ভিতরে যাই। আব্বু আম্মু চাচ্চু চাচি সবাইকে এই খুশির খবর দিতে হবে। নিশি, না, এখন না, খাওয়ার সময় দিলেই হবে। আমি এখন তোমার সাথে একান্তই সময় কাটাতে চাই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, কিন্তু একটা কথা। নিশি, কি ভাইয়া? আমি তোমার কে? নিশি, কেন, আমার রোমান্টিক কিউট জামাইটা। আমি তাহলে ভাইয়া কি? হ্যাঁ, এখনো সেই অভ্যাস গেল না তোমার? নিশি, তুমি তো আমার চাচাতো ভাই। তাই ছোটবেলা থেকে ভাইয়া রেখে আসছি। পুরনো অভ্যাস তো, তাই ছাড়তে দেরি হচ্ছে। আমিও পুরনো অভ্যাসটা ধরি। নিশি, কোন অভ্যাস? আমি তোমাকে তুই করে ডাকা, আর সাথে পিচ্ছি আপু বলা। নিশি, তুই খালি বলে দেখ, তোরে খুন ও কর্ম আপু বললে। তাহলে তুমি বলছো কেন? নিশি, আচ্ছা যাও, বাদ দেওয়ার চেষ্টা করব। আমি হুমম। নিশি, এখন আমাকে আর আমার বাবুকে দুইজনকেই আদর করো। আমি কি হহ? নিশি, শুনতে পেলে না? এখন শুধু আমাকে আদর করলে হবে হুমম? আমার বাবুকেও তো করতে হবে। আমি তোমার মধ্যে থেকে সেই ছোট্ট নিশির পাকনামি এখনো গেল না। নিশি তোমার কাছে সারা জীবন থাকবে, আর যাবেও না। এখন কথা না বলে আমাদের আদর দাও। আমি তোমারটা তো বুঝলাম, কিন্তু বাবুকে কিভাবে আদর করব? নিশি, আমার পেটে করবা, তাহলেই বাবু পেয়ে যাবে। আমি ওরে দুষ্টু খালি পাকনামি। নিশি, হ্যাঁ, এখন কথা না বলে আমাদের আদর দাও তাড়াতাড়ি। আমি আগে নিশির দুই গালে দুইটা চুমু দিলাম, আর বাবুর জন্য নিশির পেটে চুমু দিলাম। নিশির দিকে তাকিয়ে দেখি নিশি লজ্জায় লাল হয়ে গেছে। সে লজ্জায় আমাকে জড়িয়ে ধরল। তারপর বলল, নিশি, আমি প্রতিদিন তোমার থেকে এই আদরটুকু পেতে চাই। কি দিবা তো? আমি হুমম। সন্ধ্যা পেরিয়ে অনেক অন্ধকার নেমে আসলো। তাই আমি নিশিকে বললাম, আমি চলো ভিতরে যাই। এখন এই অবস্থায় এখানে থাকা ঠিক হবে না। নিশি, ওকে চলো। বলেই আমি আর নিশি আমাদের রুমে চলে আসলাম। রাতে খাওয়ার সময় আমি নিশি, আব্বু আম্মু চাচ্চু চাচি সবাইকে একসাথে খেতে বসলাম। নিশি আমার পায়ে গুঁতো দিয়ে ইশারা করে বলল, ফ্যামিলিকে এই খুশির খবর জানাবো কিনা। আমিও তাকে চোখের ইশারায় সম্মতি দিলাম। তাই একটু পর নিশি বলে উঠল, নিশি, বড় আব্বু। আব্বু কি মামুনি? নিশি, আপনার খেলার সাথী আসছে। আব্বু মানে? নিশি, মানে আপনারা নানা নানি হতে চলেছেন। আব্বু কি হহ? বলেই অনেক খুশির হাসি মুখে ফুটে উঠল।
আম্মু আর চাচি মানে আমার শাশুড়ি খাবার ছেড়ে উঠে নিশির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। তারপর তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, আম্মু আমরা অনেক খুশি হয়েছি নিশি। কি বলো ভাবি? চাচি আজকে আমার মেয়েটি বড় হয়ে গেছে, এখন সে নিজেও মা হতে চলেছে। বলি চোখ পানিতে ছলছল করছে। তারপর সবাই মিলে খাওয়া শেষ করে যে যার রুমে চলে আসলাম। নিশি দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই আমি ওকে কোমরে জড়িয়ে নিলাম। নিশির চোখে তখনও লাজুক হাসি, মুখটা একেবারে লাল টুকটুকে। আমি কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললাম, আমি মা হতে চলেছ, এই সৌভাগ্যটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ নিশি। নিশি ধন্যবাদ নিব না, অন্য কিছু চাই। আমি কি চাই তোমার বলো একবার শুধু? নিশি আমার গলায় হাত রেখে বলল। নিশি প্রতিদিন শুধু এমন করে জড়িয়ে রাখবা, যেন আমার পৃথিবী শুধু তোমার বুকেই থেমে থাকে। আমি ওর কথায় আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ধীরে ধীরে ওর ঠোঁটে আমার ঠোঁট রাখলাম। ঠোঁটের এই মিলনে যেন একটা নতুন জীবনের প্রতিশ্রুতি লুকিয়ে আছে। নিশি চোখ বন্ধ করে একান্তভাবে অনুভব করলো আমার এক একটা কিসগুলো। আমি ওকে বিছানার পাশে নিয়ে গিয়ে আস্তে করে বসালাম। তারপর ওর চুলে বিলি কেটে দিলাম। নিশির গায়ে হালকা নরম শাড়ি, লাল পাড়ে সাদা। মা হওয়ার আনন্দের অনুভূতি ফুটে উঠেছে ওর মুখে। আমি আবার বললাম, আমি জানো নিশি, এই লাজুক মুখটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। নিশি আমার বুকের মধ্যে মাথা রেখে বলল, নিশি তুমি থাকলে আমি ভয় পাই না কিছুই, এমনকি নতুন জীবনেরই পরিবর্তনটাও। আমি হাত দিয়ে ওর পেটের উপর আস্তে করে স্পর্শ করে বললাম, আমি এখানে আমাদের ভালোবাসার ছোট্ট ফসল আছে। ওর জন্য আমি তোমার প্রতিটা খেয়াল রাখবো, প্রতিটা রাত তোমার পাশে থাকবো। নিশি আমার বুকের উপর শুয়ে পড়ল। দুজনেই নিঃশব্দে একে অপরকে জড়িয়ে ধরলাম অনেকক্ষণ। শুধু হালকা নিঃশ্বাস আর হৃদয়ের ধুকপুক ধ্বনি শোনা যাচ্ছিল। রাত তখন গভীর। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে বিছানায় এসে পড়েছে। সেই আলোয় নিশির মুখটা যেন আরো মায়াবী লাগছিল। নিশি হঠাৎ বলল, নিশি এমন করে জড়িয়ে থাকো আর সারা রাত, যেন আমাদের ভালোবাসা আরো গভীর হয়। আমি মুচকি হেসে ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, সারা জীবন এভাবেই জড়িয়ে রাখবো। আমার গ্রামের সেই পিচ্ছি মেয়েটা যে এখন আমার পুরো পৃথিবী হয়ে গেছে। নিশির সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে জাগতেই দেখি নিশি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর উপর থেকে হাত সরাতেই নিশি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তার মানে বুঝতে পারলাম নিশিও জেগে গেছে। তাই আমি বললাম, আমি কি আমার পিচ্ছি মহারানী উঠতে হবে না? নিশি একটু মুচকি হেসে চোখ না মেলেই জড়িয়ে ধরে অবস্থা বলল, নিশি পিচ্ছি মহারানী হি। আমি পিচ্ছিই তো, এখনো বাচ্চাদের মতো আচরণ করো। আর আমার কাছে তো তুমি মহারানী, তাই একসাথে পিচ্ছি মহারানী। নিশি তোমার সারা জীবন এই পিচ্ছির পাকনামি সহ্য করতে হবে। আমি যা হুকুম মহারানী, তা উঠতে হবে না? নিশি উঠতে দিতে পারি, কিন্তু আগে আদর দিতে হবে। আমি সারাক্ষণই কি পিচ্ছিটার আদর লাগে? নিশি হ্যাঁ আমার লাগবে। আমি আর কোনো কথা না বাড়িয়ে নিশির কপালে আলতো করে একটা চুমু দিলাম। নিশি আমার ঠোঁটের স্পর্শ কপালে পেয়ে তার ঠোঁটের কোণে হাসির ছাপ ফুটে উঠল। আমি তার মুখটা নিজের দুই হাতে ধরে তার চোখের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের ছেলে মানুষই ভালোবাসা আর বিশ্বাস ঝলক দিচ্ছিল। আমি ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে গেলাম। নিশি চোখ বন্ধ করে নিল। আমার ঠোঁট ওর ঠোঁট ছুঁতেই নিশির দেহটা একবার শিউরে উঠল। আমি আলতো করে ওকে জড়িয়ে ধরে ঠোঁট ছুঁয়ে রইলাম কিছুক্ষণ। মনে হচ্ছে যেন সময় থমকে গেছে। এই অনুভূতিটা আমাদের মাঝখানে আর কিছু থাকতে দিচ্ছে না। কিছুক্ষণ এভাবে থাকার পর উঠতে চাইতেন নিশি আবার আমার গলা জড়িয়ে ধরে বলল, নিশি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমি তো এখনো ভালোবাসিনি। আমি তুমি আবার কি ভালোবাসবে পিচ্ছি মহারানী? নিশি যতটা তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, আমি তার চেয়ে একটু বেশি ভালোবাসা দিব। নিশির এই কথায় আমার হৃদয়টা যেন নতুন করে আবার ওর প্রেমে পড়ল।
আমি নিশিকে বুকে জড়িয়ে ধরলাম। ওর চুলে হাত বুলাতে বুলাতে বললাম, আমি জানো নিশি, আমি তো আগে ভাবতাম ভালোবাসা মানেই হয়তো চুমু, জড়িয়ে ধরা আর শারীরিক সম্পর্ক। কিন্তু তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসার আসল মানে বিশ্বাস। ভালোবাসা মানে সকালবেলা তোমার ঘুমন্ত মুখটা দেখা, তোমার নিঃশ্বাসের শব্দ শোনা, সকালে উঠে গ্রামের মেঠো পথে ঠান্ডা শিশিরে পা ভিজিয়ে হাত ধরে পাশাপাশি হাঁটা, সন্ধ্যায় নিঝুম পরিবেশ একসাথে উপভোগ আর তোমার চোখের ভাষা বোঝা। নিশি, আমি তো কিছুই দিতে পারিনি তোমাকে শুধু ভালোবাসা ছাড়া। আমি কে বললো তুমি কিছু দাও? আমাদের সব থেকে বড় খুশি তোমার সাথে আছে এখন, আমাদের ভালোবাসার প্রদীপ আমাদের বাবু। আর তুমি আমার সাথে আছো তো, ব্যাস, আমার আর কিছুই চাই না। নিশি আমার বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ। আমি তার চুলে হাত চালিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর বললাম, আমি নিশি, এখন আমাদের উঠা প্রয়োজন। নিশি হুমাম ঠিক আছে। তারপর আমরা দুইজন উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। নিশিকে আম্মু আর চাচি রান্না করতে দেয় না। আর আমরা তো জয়েন্ট ফ্যামিলি, তাই আম্মু আর চাচি রান্না করে। সকালে আমরা সবাই মিলে নাস্তা করছি। নাস্তা খাওয়ার সময় পায়ে কিছু অনুভব করলাম। দেখলাম নিশি আমার পায়ের উপর পা রেখে স্পর্শ করেই যাচ্ছে। আমি চোখের ইশারা দিয়ে বললাম, এরকম কেন করছো? তারপর নিশিও আমাকে ইশারায় বলল, আমাকে খাইয়ে দাও। আমি চোখের ইশারায় না বললাম। তারপর নিশি আমাকে অবাক করে দিয়ে বলল, নিশি বড়াব্বু। আব্বু কি হয়েছে মামুনি? নিশি, আপনার ছেলে আমাকে খাইয়ে দিতে চাইছে না। এখন তো আমি তার বিয়ে করা বউ। ওকে একটু বকা দিয়ে দেন। আমি নিশির কথা শুনে একদম বোকা বনে গেলাম। এসব কথা বলে কি আব্বুর কাছে নালিশ দেয়া লাগে? আর নিশির কথা শুনে আব্বু আম্মু চাচ্চু চাচি সবাই একটু মুখ লুকিয়ে মুচকি হাসলো। তাদের সামনে আমার লজ্জায় মাথা কাটা গেল। নিশি তো লজ্জার কোনো লেশই দেখতে পেলাম না। তাই আমি ওর দিকে চোখ বড় বড় করে রাগ দেখালাম। ওমা দেখি, এটাও আব্বুকে বলে দিল। নিশি বলল, নিশি বড় আব্বু, সে আবার আমাকে রাগ দেখাচ্ছে, আমি খাবই না। বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তখনই আমার আব্বু বলে উঠল, আব্বু না মামুনি, তুমি বসো, ওকে বকে দিচ্ছি। তাই আবার আব্বু আমার দিকে চোখ বড় বড় করে বলল, আব্বু এই হাধারা মোর উপর রাগ দেখাচ্ছিস কেন? ও ভুল কি বলেছে? আর তুই তোর নিজের বউকে খাওয়াবি, সমস্যা কি? আমার এসব নালিশ ও শুনতে হবে? তারপর যেন এগুলো না শুনি। তারপর আব্বু নিশির কথায় আরো কিছুক্ষণ আমাকে ঝাইলো। তার ছেলের প্রতি কোনো দরদ নেই। ভাইয়ের মেয়েই তার কলিজা। ধুর, ভালো লাগে না। তারপর আর কি করার, নিশিকে তুলে খাইয়ে দিলাম। আরও খুশি মনে গিলে যাচ্ছে। খাওয়া শেষে আমি রুমে চলে আসলাম। আর একটু পর নিশিও রুমে আসলো। এসে দেখে আমার মন খারাপ। তাই নিশি জিজ্ঞাসা করলো, নিশি কি হয়েছে আমার জামাইয়ের? আমি, তোমার জামাইয়ের মন খারাপ? নিশি কেন? আমি, কারণ তার বউ অকারণে তার রাগিয়ে আব্বুর কাছে বকা খাওয়াইছে। নিশিও তাই বুঝি। তাহলে আমার জামাইয়ের মন ভালো করার জন্য কি করতে পারি? আমি জানি না। নিশি ধীরে ধীরে আমার পাশে এসে বসলো। খুব মিষ্টি ভঙ্গিতে আমার কাঁধে মাথা রাখলো। আমি কিছুই বললাম না, চুপচাপ বসেই রইলাম। তারপর নিশি বলল, নিশি, আমার জামাইয়ের মুখে যদি একটু হাসি এনে দিতে পারতাম। আমি মুখ ঘুরিয়ে পাশ ফিরে বসে রইলাম। নিশি এবার আমার গাল ছুঁয়ে বলল, নিশি, রাগ করলে তোমাকে দেখতে আমার থেকেও বেশি বাচ্চাদের মতো লাগে। আর বাচ্চাদের তো বউরা আদর করেই রাগ ভাঙা, তাই নাহি? আমি চুপ করেই রইলাম। নিশি ধীরে ধীরে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নিশি, জানো তোমার রাগ দেখলেই আমার আরো ভালোবাসতে ইচ্ছে করে। এই বলে হঠাৎ করে আমার গালে একটা মিষ্টি চুমু দিল নিশি। আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। নিশি আবার মুচকি হেসে বলল, নিশি, আমার জামাইয়ের মনটা একটু ভালো হলো কি? আমি চোখ কুঁচকে বললাম,
আমি না, এখনো পুরোপুরি হয়নি। নিশি, তাহলে তো আরো স্পেশাল কিছু করতে হবে। এই বলে নিশি আমার মুখের খুব কাছে চলে এলো। আমি কিছু বলার আগেই ও আমার ঠোঁটে একটা নরম মায়াভরা চুমু দিল, যেন ভালোবাসার এক মিষ্টি ছোঁয়া দিয়ে সব রাগ গলে যায়। আমি চুপচাপ নিশির চোখের দিকে তাকিয়ে রইলাম। নিশি এবার কাঁধে মাথা রেখে বলল, নিশি, এখন তো একটু মন ভালো হলো, তাই না? না হলে আর একটা দিব। আমি হেসে ফেললাম, তারপর বললাম, আমি এখন বুঝতেছি কেন আব্বু তোমার পক্ষ নয় সব সময়। নিশি চোখ টিপে বলল, নিশি, কেন? আমি তোমার এই বাচ্চার মতো আচরণ দেখে একদম নিষ্পাপ, সহজ সরল, যা মন চায় সেটা নির্দ্বিধায় করো। মাঝে মাঝে তোমার এই পাগলামি দেখে আরো বেশি প্রেমে যাই। বলেই আমি ওকে হালকা করে জড়িয়ে ধরলাম। নিশি বলল, নিশি, এমনি পাশে থাকো, আর কিছু চাই না। আমি সারা জীবন তোমাকে এভাবেই ভালোবেসে যাব। হঠাৎ ফোনের রিংটোনে নিশিকে ছেড়ে দিলাম। ফোনে হাতে নিয়ে আমি তো পুরোই অবাক। অবাক হওয়া দেখে নিশি আমাকে জিজ্ঞাসা করলো, নিশিকে ফোন করেছে? এরকম করছো কেন? আমি রাইসা। রাইসা আঙ্কেল, রিক্সাওয়ালা চাচা আর চাচি চরিত্র সিজন একই ছিল, আপনাদের হয়তো অবশ্যই মনে আছে। তাই আর তাদের ক্যারেক্টার সম্পর্কে বিস্তারিত তুলে ধরলাম না। এখন মূল গল্পে ফিরি। নিশিও হঠাৎ এতদিন পরে ফোন করলো কেন? আমি জানি না তো। নিশি, তো ফোনটা রিসিভ করো। আমি ওকে বলেই আমি ফোনটা রিসিভ করলাম। তারপর ওপাশ থেকে রাইসা বলে উঠল, রাইসা, হ্যালো। আমি, হাই। রাইসা, কেমন আছো রাকিব? আমি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? রাইসা, ভালো আছি। নিশি কেমন আছে? আমি, নিশিও ভালো আছে। রাইসা, চিনতে পারছো আমি কে? আমি, অবশ্যই। চিনব না কেন? তা এতদিন পর হঠাৎ আমাদের কথা মনে পড়লো? রাইসা, আরে সেরকম না। প্রতিদিনই তো তোমাদের কথা মনে হয়। তোমাদের সাথে কাটানো দিনগুলো মনে হয়। অনেক মিস করি। ইনফ্যাক্ট আব্বু আম্মুও তো সারাক্ষণ তোমাদের কথা বলে। আমি তাই। আঙ্কেল আন্টি কেমন আছে? রাইসা, হুমাম ভালোই আছে। আমি, আচ্ছা শোনো, একটা সুখবর আছে। রাইসা, কি সুখবর? আমি, নিশি আবারও প্রেগনেন্ট। আমি বাবা হতে চলেছি। রাইসা, এটা তো সত্যিই অনেক খুশির খবর। দুইজনকেই কনগ্রাচুলেশন। আমি, ধন্যবাদ। রাইসা, আর আমি তোমাকে যে কারণে ফোন দিলাম। আমি, হুমাম, বলো। রাইসা, আমরা ডিসাইড করেছি আমরা সবাই মিলে তোমাদের গ্রামে বেড়াইতে যাব। আর তোমার আর নিশির সার্টিফিকেট হচ্ছে, সেটা আব্বু তুলে আনছে। ওগুলো দিয়ে আসা হবে। আমি খুব খুশি হব তোমরা আমাদের গ্রামের বাড়িতে আসলে। রাইসা, হুমন, তাহলে ডেট ঠিক হলে তোমাকে জানাবো, ওকে? আমি, ওকে। আর শোনো, আরেকটা কথা। রাইসা, কি? আমি, তোমরা আসার সময় আমি যেখানে আশ্রয় নিয়েছিলাম, মানে রিক্সাওয়ালা চাচা আর চাচি, মনে আছে তাদের কথা? রাইসা, হুমম, অবশ্যই আছে। আমি উনাদের কেউ সাথে করে নিয়ে এসো প্লিজ। আমার জন্য। এটা আমার অনুরোধ। রাইসা, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। আমি, ধন্যবাদ রাইসা। রাইসা, ঠিক আছে, আজ তাহলে রাখছি। আমি, হুমম, আল্লাহ হাফেজ। বলেই ফোনটা কেটে দিলাম। নিশি আমার পাশেই ছিল। সব শুনতেই পেয়েছে। তারপরও নিশি বলল, নিশি বেড়াইতে আসবে? আমি, হুমম। নিশি, তাহলে তো সবাইকে জানাতে হবে। আমি, হুমম, পরে জানাবো। নিশি, ঠিক আছে। তারপর আমি উঠে দাঁড়াতেই নিশি জিজ্ঞাসা করলো, নিশি, কোথায় যাচ্ছ? আমি, গোসল করতে। নিশি ভুরু কুঁচকে বলল, নিশি একা? আমি, হুমম। সব সময় তো একাই গোসল করি। নিশি এক পা দু পা এগিয়ে এসে মুখটা গম্ভীর করে বলল, নিশি, আজকে একা যেতে দিব না।
আমি মানে? নিশি নিচু গলায় বলল। নিশি মানে আজকে আমি তদারকি করবো ঠিক মতো গোসল করো কিনা হিহি। আমিও হেসে ফেললাম আর বললাম, আমি বাহ। তাহলে কি তুমি আমার ওপর সন্দেহ করছো পিচ্ছি মহারানী? নিশি সন্দেহ না আমার কিউট জামাই, ভালোবাসা। এই যে তোমার গালে এই দাগটা মনে হয় ভালো করে ঘষো না। নিশি আমার গালটা আলতো করে ছুঁয়ে দিল। আমি তো অবাক। এই মেয়েটা রেগে গেলে আগুন, আর হাসলে যেন শরতের আকাশ। আমি তাহলে আর তুমি ঘষে দাও। নিশি চোখ সরু করে বলল। নিশি দিব কিন্তু একটা শর্তে। আমি কি শর্ত? নিশি তুমি যদি এখনই আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাও। আমি আর দেরি করলাম না। এক ঝটকায় নিশিকে কোলে তুলে নিলাম। নিশি চমকে উঠল আর বলল, নিশি আরে আরে, সত্যি সত্যি নাকি? আমি তো মজা করছি। আমি শর্ত তো তোমার। এখন তোমাকেই ভোগ করতে হবে। নিশি এই রাকিব, ছাড়ো কেউ দেখে ফেলবে। আমি দেখুক না, আমরা তো হালাল স্বামী স্ত্রী। বলেই আমি ওকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। নিশি আমার গলায় হাত রেখে মুখটা লুকিয়ে বলল, নিশি ভালোবাসি তোমাকে। আমার ঠোঁটে এক টুকরো হাসি নিয়ে আমিও বললাম, আমিও তোমায় ভালোবাসি আমার গ্রামের পিচ্চি মহারানী। তারপর নিশির সাথে দুষ্টু মিষ্টি প্রেমের খুনসুটিতে গোসলটা সেরে নিলাম। সন্ধ্যার সময় নিশির সাথে উঠানের দোলনায় বসে আছি। হঠাৎ আকাশটা ঘন মেঘ করে আসলো। সাথে দমকা হাওয়া। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে। ফোনের ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখলাম আর আষাঢ় মাসের 16 তারিখ। মানে বর্ষাকাল। বৃষ্টি তো হবেই। বলতে বলতেই ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়ল। তাই নিশিকে বললাম, আমি নিশি বৃষ্টি শুরু হবে চলো রুমে যাই। নিশি না হও। আমি কেন? নিশি আমি আজকে বৃষ্টি বিলাস করব। আর আমার সাথে তুমিও করবে। আমি না এই অবস্থায় তোমার বৃষ্টি বিলাস করতে হবে না। ঠান্ডা লেগে যাবে। নিশি না হও আমি করব। বলেই ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। আমি ওর কান্না দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আমি বললাম, আমি আচ্ছা ঠিক আছে করো। বলার সাথে সাথে এক নিমিষেই কান্না থেমে গেল নিশির। আর মুখে হাসির রেশ ফুটে উঠল। মেয়ে মানুষকে আসলেই বোঝা বড় দায়। কখন কোন এক্সপ্রেশন দিতে হয় সবকিছু রেডি করা থাকে মনে হয়। তারপর নিশি আমার কাছে এসে দুই গাল ধরে বলল, নিশি থ্যাংক ইউ আমার কিউট জামাই। আমি হইছে। বৃষ্টি বিলাস করবে কিন্তু শুধু 5 মিনিট। নিশি ওকে। বৃষ্টি তখন একটু একটু করে বেরিয়ে চলেছে। বাতাসে ভেসে আসা কাঁচা মাটির গন্ধ নিশির চুলে মিশে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে। আমি আর নিশি উঠানের মাঝে দাঁড়িয়ে। ভেজা চুলে, ভেজা গালে অদ্ভুত এক নরম কোমলতা এসে গেছে ওর মুখে। নিশি হাত দুটো ছড়িয়ে দিয়ে ঘুরতে লাগলো বৃষ্টির মাঝে। তার শাড়ির আঁচল উঠছে হাওয়ায়। আমি অপলক তাকিয়ে আছি ওর দিকে। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই প্রেমে পড়েছে এই গ্রামের মেয়েটার। নিশি ভাইয়া দেখো না আমি যেন এই আকাশটায় রানী হয়ে গেছি না। আমি হেসে এগিয়ে গিয়ে ওর হাত ধরে বললাম, আমি শুধু আকাশ না, আমি নিজেই তোমার রাজ্যের রাজা হতে চাই আজীবন। নিশি আমার বুকে এসে টিকল। আমি ওকে জড়িয়ে ধরলাম। ভেজা গায়ের স্পর্শে একটা শিহরণ খেলে গেল আমার শরীরে। নিশি ফিসফিস করে বলল, নিশি এইরকম বৃষ্টিতে একসাথে ভিজতে পারবো ভাবিনি কোনোদিন। আমি আমার পিচ্ছি মহারানীর স্বপ্ন কি না পূরণ করে থাকতে পারি? নিশি হেসে বলল, নিশি রাকিব ভাইয়া, অনেক ভালোবাসি তোমাকে। আমিও রে পাগলি। আমি হঠাৎ করে ওকে ঘুরিয়ে নিলাম নিজের চারপাশে। বৃষ্টির ফোঁটাগুলো যেন ওর খিলখিল হাসির তালে তালে নাচতে শুরু করলো। তারপর আমি ওর কপালে একটা চুমু দিলাম। নিশি চোখ বন্ধ করে বলল, নিশি এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আমি শেষ হবে না।
যতক্ষণ আমি আছি তোমার সব মুহূর্তকে করে তুলবো গল্পের মতো। ও আমার বুকের মাঝে মাথা রেখে দাঁড়িয়ে রইল। আমরা দুইজন দাঁড়িয়ে আছি ঝুম বৃষ্টির ভেতর, নিঃশব্দে কেবল হৃদয়ের শব্দের কথা বলছি। আকাশে বিদ্যুৎ একবার চকচক করে উঠল, আর আমি ওর কানে কানে বললাম, আমি নিশি, তুমি জানো, এই বৃষ্টিতে আজ আমি শুধু তোমার ভালোবাসার গন্ধ পাচ্ছি। নিশি লজ্জা পেয়ে আমার বুকের কাছে মুখটা লুকিয়ে ফেলল। আমি ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি চলো এবার, শরীর খারাপ হয়ে যাবে। নিশি আচ্ছা, কিন্তু আজকের বৃষ্টি স্মৃতি হয়ে থাকবে আজীবন। আমি ওর ভেজা আঙুল ধরে ধীরে ধীরে ঘরে ফিরলাম। পেছনে পড়ে রইল আষাঢ়ের ঝুম বৃষ্টি, আর আমাদের হৃদয়ের ভালোবাসায় ভেজা সন্ধ্যা। রুমে আসতেই আব্বু আম্মু চাচু চাচি সবাই গল্প করছিল। আমাদের দেখে বলল, চাচি আরে তোমরা কি একেবারে গোসল সেরে এলে নাকি বৃষ্টির পানিতে? নিশি না মানে একটু ভিজে ফেললাম আর কি, লজ্জা মাখা মুখ নিয়ে। চাচ্ছু এইটুকু বয়সে এমন বৃষ্টি প্রেম? সাবধান, ঠান্ডা লেগে গেলে পরে কিন্তু আমরা বকবো নিশি। আম্মু যাও তোমরা, আগে চেঞ্জ করে আসো। গায়ে ভেজা কাপড় নিয়ে বসে থেকো না। আমরা দুজন একসাথে মাথা নাড়িয়ে ঘরের ভেতর চলে এলাম। নিশি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো চোখে তখনও সেই বৃষ্টির আনন্দের ঝিলিক। আমি তার দিকে এগিয়ে গিয়ে ওর কাঁধে হালকা হাত রাখলাম। আমি কি আমার পিচ্ছি রানী, শরীরটা কাঁপছে যে? নিশি একটু ঠান্ডা লেগে গেছে বোধ হয়। আমি কি মিলল তো? বললাম ভিজতে হিবে না। দাঁড়াও, এখনই তোমাকে আরেকটা জামা দিচ্ছি। আগে চুলটা মুছে নাও। আমি আলনা থেকে ওর একটা শাড়ি আর তোয়ালে এনে দিতেই নিশি লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। তারপর বলল, নিশি তুমি না গেলে আমি চেঞ্জ করবো না। আমি আচ্ছা আচ্ছা, আমি জানালার পাশে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি করো। ও জামা পাল্টে আসলো। ওর গায়ে হালকা গোলাপি রঙের শাড়িটা যেন আরো এক পরি করে তুলেছে ওকে। আমি চেয়ে থাকলাম কিছুক্ষণ, কিছু বলতে চেয়ে বলতে পারলাম না। নিশি এসে আমার সামনে দাঁড়ালো আর বলল, নিশি কি দেখছো এভাবে? আমি দেখছি, আমার ঘরের পিচ্ছি মহারানীটার দিনকে দিন কেমন পরীর মতো হয়ে যাচ্ছে। নিশি এত মিষ্টি কথা বলো কেন রাকিব ভাইয়া? আমি তো পাগল হয়ে যাই। আমি ওর হাতটা নিজের হাতে নিয়ে বললাম, তুমি তো আমার হৃদয়ের পাগল রানী। তোমাকে না দেখলে আমার দিন শুরুই হয় না। নিশি হঠাৎ জড়িয়ে ধরলো আমাকে। ওর বুকের স্পন্দন আমি স্পষ্ট অনুভব করছিলাম। নিশি আর একটা গান গাবে আমার জন্য। আমি গান? এখন? নিশি হ্যাঁ, বৃষ্টি রাতে তোমার কণ্ঠ শুনতে ইচ্ছে করছে খুব। আমি মুচকি হেসে ওর কপালে চুমু খেয়ে গাইতে শুরু করলাম খুব নিচু গলায়। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছায়ার মতো পাশে থাকবো। নিশির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি গান থেমে ওর পাশে গিয়ে বললাম, আমি কি হলো? কান্না করছো কেন? নিশি জানো, আমার জীবনে যতটা ভালোবাসা স্বপ্নে দেখেছিলাম তার চেয়ে অনেক বেশি তুমি দিচ্ছ। আমি ভয় পাই রাকিব ভাই, এত সুখ কি সত্যি হয়? আমি ওর চোখ মুছে দিয়ে বললাম, আমি ভয় পেয়ে না আমার মনের রানী। আমি আছি তো। এই ভালোবাসা, এই সময়, এই অনুভূতিগুলোই আমাদের জীবনের আসল গল্প হবে। নিশি আমার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, নিশি আজকের রাতটা শুধু আমাদের হোক। বাইরের পৃথিবী যেন থেমে যায় এই মুহূর্তে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমি থেমে যাবে, কারণ আজকের বৃষ্টির রাতটা শুধু আমাদের ভালোবাসার জন্যই এসেছে। বাতির স্নিগ্ধ আলোয় নিশির চোখে ঝিলিক খেলে গেল। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে চলে এলো। আমি সময়টাকে থামিয়ে দিতে চাইলাম, যেন এই মুহূর্তটা চিরদিনের জন্য থেকে যায়। এমন সময় রাতের খাবারের জন্য ডেকে গেল। সবাই একসাথে খাচ্ছি। হঠাৎ আমি বলে উঠলাম, আমি একটা কথা বলতে চাই। সবাই একসাথে আমার দিকে তাকালো। আব্বু চোখ শুরু করে বললেন, আব্বু কি ব্যাপার নিয়ে এত সিরিয়াস ভাব? কিছু হয়েছে নাকি?
আমি আরব না, কিছু হয়নি, বরং অনেক ভালো একটা খবর আছে। আম্মু কি? আমি রাইসা ফোন করেছিল আজকে। চাচি আর সেই মেয়েটা না, যে তোমাকে ভুল বুঝেছিল আবার বন্ধুও হয়ে গেছে, পরে খুব সাহায্য করেছিল। নিশি হুমম, সেই রাইসা, ওর বাবা মা, এমনকি ওদের বাসার কাছে রিক্সাওয়ালা চাচা আর চাচিও আসছে, যে ছিল রাকিব ভাইয়ের জীবনের এক সময়কার বড় আশ্রয়। আম্মু, হ্যাঁ সব মনে আছে। কতদিন পর খোঁজ আসলো ওদের। কি বললো রাইসা? আমি ওরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে আসতে চাই কিছুদিনের জন্য, বেড়াতে, আর আমাদের সার্টিফিকেটগুলো আনবে সাথে করে। চাচ্ছু, খুব ভালো খবর তো। যারা তোমাদের দুসময়ে পাশে ছিল তাদের এখানে আনলে তো বাড়ির সৌন্দর্যই বেড়ে যাবে। আম্মু, হ্যাঁ বৌমা, তুমি রাজি তো? নিশি মুচকি হেসে বলল। নিশি রাজি না হওয়ার কোনো কারণে নেই আম্মু, ওরা আসলে খুব ভালো লাগবে। আবার দেখা হবে ওদের সাথে, অনেক গল্প জমে আছে। চাচি আর রিক্সাওয়ালা চাচা চাচি, ওদের কথা এখনো মনে আছে তোমার? আমি মনে থাকবে না কেন চাচি? আমি যখন আশ্রয়হীন ছিলাম তখন রিক্সাওয়ালা চাচাই আমার দিকে এগিয়ে এসেছিলেন, ওদেরই ঘরেই আশ্রয় দিয়েছিল। সেই কৃতজ্ঞতা কোনোদিন ভোলা যায় না। ওদের আসতে বলেছি বিশেষ করে। আমি চাই ওরা আমাদের বাড়িতে পরিবারের মতোই থাকুক। আব্বু, খুব ভালো করেছিস রাকিব। আমরা সবাই একসাথে মিলে ওদের আপ্যায়ন করব। আমাদের বাড়ি ছোট হলেও ভালোবাসার অভাব হবে না। চাচ্চু, ঠিক বলছো ভাই। এইবার গ্রামের হাওয়া বদলাবে। বাইরের লোকজন এলে আমরা নতুন করে গ্রামটাকে উপভোগ করতে পারবো। নিশে, আমি খুশি হয়েছি সবচেয়ে বেশি, কারণ ওরা আমাদের জীবনের একটা সুন্দর অধ্যায়ের সাক্ষী। আবার সেই মানুষগুলো আমাদের পাশে থাকবে, এই ভাবনাটা খুব স্পেশাল। আমি নিশির দিকে তাকিয়ে হাসলাম, ওর চোখে আনন্দের ঝিলিক। আমার কাঁধে হেলান দিয়েও ফিসফিস করে বলল, নিশি, রাকিব ভাইয়া, তুমি সত্যিই ভীষণ স্পেশাল। এত মানুষকে মনে রাখো, এত কেয়ার করো, এই জিনিসটাই তোমাকে আলাদা করে তোলে। আমি আর তুমি আমার জীবনের সেই অধ্যায় যেটা আমি বারবার পড়ে যেতে চাই। আম্মু খাওয়ার শেষে বললেন। আম্মু, ঠিক আছে, ওরা কবে আসবে জানালে আগে থেকেই ঘরদোর গুছিয়ে রাখবো, ভালোভাবে যাতে থাকতে পারে। আমি রাইসা বলেছি ওরা তারিখ ঠিক করে জানাবে, তখনই জানিয়ে দিব সবার। চাচি তখন এসে বললেন। চাচি, ঠিক আছে, তখন আমি নিজে হাতেই রান্না করব। দেখি ওদের মুখে একবার হাসি ফোটাতে পারি কিনা। সবার মুখে তখন একরাশ আনন্দ। গ্রামের সেই খোলামেলা উঠোন যেন আরো আপন হয়ে উঠল। আমি মনে মনে ভাবলাম, এই মানুষগুলোর ভালোবাসায় আমি ধন্য। আর এই বাড়িটাই আমার সবচেয়ে বড় রাজ্য, যেখানে আমার রানী আছে, পরিবার আছে, আর আসছে আরো কিছু অচেনা ছায়া, যারা হয়ে উঠবে আমাদের আপন মানুষ। খাওয়া শেষে আমি আর নিশি বাহিরে এলাম। রাত তখন অনেকটা নেমে এসেছে। চারদিক নিস্তব্ধ, শুধুই ঝিঝি পোকার একটানা ডাক, আর দূরের বাঁশবাগানের পাতার খসখসে শব্দ। মনে হচ্ছিল যেন প্রকৃতির নিজস্ব ভালোবাসার গান। আমি আর নিশি উঠোনে পার টিপিতে বসে আছি। ঘরের ভেতর সবাই নিজেদের কাজে ব্যস্ত। আম্মু চাচি পরদিনের রান্নাঘর নিয়ে কথা বলছে, চাচ্চু আব্বু গাছপালা আর অতিথিদের ঘর গোছানো নিয়ে আলোচনা করছে। নিশি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। ওর চুল এলোমেলো হাওয়ায় উড়ে এসে আমার গালে লাগছে। আমি ওর দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মনে হলো সময় থেমে গেছে। আমি কি দেখছো আকাশে? নিশি, চাঁদটা দেখো না রাকিব ভাইয়া। মনে হচ্ছে ওটাও আমাদের কথা শুনছে আজ। আজকের রাতটা অনেক শান্ত, তাই না? আমি নিশির হাতে ধরলাম, একটু না কাঁপিয়ে গভীর মমতায় বললাম, আমি আজকের রাতটা শুধু শান্ত না নিশি, আজকের রাতটা আমাদের। তুমি পাশে আছো তাই সবকিছু যেন পরিপূর্ণ লাগছে। নিশি কিছু না বলে চুপ করে বসে থাকলো, তারপর একটু ঝুঁকে আমার কাঁধে মাথা রাখলো। ওর কপালের উষ্ণতা আমার গায়ে লাগলো, বুকের ভেতরটা অদ্ভুত ভালোবাসায় ভরে উঠলো।
নিশি, জানো রাকিব ভাইয়া, আমি সবসময় তোমাকে চাইতাম যে আমার এক একটা অনুভূতির পাশে বসে থাকবে এভাবে। আমি তোমার অনুভূতিগুলো শুধু বুঝি না নিশি, আমি সেগুলো ভালোবাসি। হঠাৎ নিশি উঠে দাঁড়ালো, হাতে থাকা ওড়নাটা একপাশে ছুঁড়ে ফেলে ঘরের দিকে ছুটে গেল। আমি অবাক হয়ে গেলাম। আমি নিশি, কি হলো হঠাৎ? ও দাঁড়িয়ে ঘুরে তাকালো, চোখে জল টলমল করছে, কিন্তু ওটা দুঃখের জল না, ভালোবাসার অতিরিক্ত আবেগে জমা হওয়া আনন্দের জল। আমি বললাম, আমি কি হলো নিশি, কাঁদছো কেন? নিশি কাঁদতে চায় না রাকিব ভাইয়া, আজ খুব খুশি আমি, তোমার জন্যই সব, এত আপন তুমি আমার। আমি ঠিক করেছিলাম আজকে তোমাকে একটা কথা বলবো। আমি উঠে গিয়ে ওর সামনে দাঁড়ালাম। ও মাথা নিচু করে রাখলো। আমি বললাম, আমি তাহলে বলো নিশি, আমি শুনবো, যতবার বলো ততবার শুনবো। নিশি এক ধাপ সামনে এগিয়ে এসে আমার গলায় হাত রাখলো, চোখ তুলে বলল, নিশি, আমি তোমাকে ভালোবাসি রাকিব ভাইয়া, তোমাকে ছাড়া কোনো ভবিষ্যৎ কল্পনাও করতে পারি না। আমি নিশিকে একটু দেরি না করে নিজের বুকে টেনে নিলাম। আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি নিশি, তুমি শুধু বলনি বলে আমি চুপ ছিলাম, কিন্তু এখন এই মুহূর্ত থেকে আমি শুধু তোমার। রাতের আকাশটা যেন হঠাৎ করেই আরো পরিষ্কার হয়ে উঠল, চাঁদটা একটু নিচে নেমে এলো যেন আমাদের সাক্ষী হতে। বাতাসে গন্ধ মিশে গেল নিশির চুলের সুবাসে। তারপর রুমে গিয়ে আমি আর নিশি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। রুমে বসে আছি, হঠাৎ রাইসার ফোন। ফোন রিসিভ করতেই, আমি, হ্যালো রাইসা, রাকিব, গুড নিউজ। আমি, কি নিউজ রাইসা? রাইসা, আমরা সবাই গ্রামে আসছি আগামী শুক্রবার। আব্বু, আম্মু, রিক্সাওয়ালা চাচা, চাচি, পুরো টিম। আমিও। সত্যি নাকি? তাহলে তো বাড়ি জমজমাট হয়ে যাবে। রাইসা, হুমাম, সত্যি। আব্বু বলেছে গ্রামের সেই মাটির ঘ্রাণ, পুকুর পাড়ের সেই বিকেল সব যেন আবার নিজের করে নিতে চায়। আমি কখনো যাইনি, নতুন করে অভিজ্ঞতা হবে। আমি, হুমাম, আসো, আশা করি খারাপ লাগবে না। রাইসা, ওকে, তাহলে দেখা হচ্ছে শুক্রবার। আমি, ওকে। আমি ফোনটা কেটে দিয়ে নিশির দিকে তাকালাম। ও তখন আমার পাশে বসে চুপচাপ বসে আছে, চোখে মুখে আলতো একটা হাসি। আমি বললাম, আমি, শুনলে নিশি, রাইসা সবাইকে নিয়ে শুক্রবার আসছে আমাদের বাড়ি। নিশি একটু চমকে তাকালো, তারপর ধীরে হেসে বলল, নিশি, তাই নাকি? তাহলে তো আব্বু আম্মুকে জানাতে হবে। তবে আমার তো এখন থেকেই অনেক এক্সাইটমেন্ট। আমি কিন্তু ওদের জন্য নিজ হাতে পায়েস রান্না করব। আমি মুগ্ধ হয়ে নিশির দিকে তাকিয়ে রইলাম। এমন একটা মেয়ে যে নিজের মনের সবটুকু উজাড় করে দেয় সবার জন্য, এমন করে ভালোবাসে। আমি ওর হাতটা আবার নিজের হাতে নিলাম। আমি, তুমি জানো নিশি, তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার ঘর, আমার শান্তি, আমার পৃথিবী। নিশি লাজুকভাবে হেসে মাথা নিচু করে ফেলল। হঠাৎ হাওয়ার দোলায় এসে নিশির চুলগুলো এলোমেলো করে দিল। আমি ওর একপাশে চুলটা কানে গুঁজে দিতে দিতে বললাম, আমি, এই চুলগুলো নিয়ে আমি কখনো ক্লান্ত হই না, জানো? প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসি। নিশি আমার দিকে চেয়ে বলল, নিশি, আমাকে নিয়ে কি ভাবো তুমি? আমি একটু থেমে বললাম, আমি ভাবি তুমি এমন একজন যাকে পেলে জীবনটা ধন্য হয়। আমার জীবনের প্রতিটা ভোর যেন তোমাকে দিয়েই শুরু হয়। নিশি চোখ বন্ধ করে আমার বুকের সঙ্গে হেলান দিয়ে বলল, নিশি, রাকিব ভাইয়া, যদি পারো কোনোদিন আমাকে ছেড়ে যেও না। আমি নিশির কপালে একটা নরম চুমু এঁকে দিয়ে বললাম, আমি কখনোই যাই না নিশি, আমি শুধু তোমার আজীবন। আকাশের তারাগুলো যেন আরো ঝলমলে হয়ে উঠল। দূর থেকে আবার ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু এখন সেই ডাকটা যেন এক অভিমানহীন প্রেমের সুরে মিশে গেছে। শুক্রবার সকাল থেকেই বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। রান্নাঘরে চাচি আর মা ব্যস্ত।
নিশি নিজের হাতে পায়েস বানাতে শুরু করেছে। আমি আব্বু আর চাচ্চু বারবার গেটের দিকে তাকাচ্ছি। রাইসাদের গাড়ি আসতে দেরি হচ্ছে। ঠিক তখনই দূর থেকে গেটের সামনে একটা মাইক্রোবাস এসে দাঁড়ালো। আমি ছুটে গিয়ে দেখলাম রাইসা, আঙ্কেল, আন্টি, রিক্সাওয়ালা চাচা, চাচি সবাই নেমে পড়েছেন। আমি ওনাদের দেখেই বললাম, আমি আসসালামু আলাইকুম। আঙ্কেল প্লাস চাচা ওয়ালাইকুম আসসালাম। রাইসা হেসে বলল, রাইসা কেমন আছো? আমি ভালো। তুমি? রাইসা ভালো। নিশি কোথায়? আমি রান্নাঘরে। তোমরা আসবে বলে ও পায়েস রান্না করছে। রাইসা বাহ। আমি তোমরা আসছো বলেই গ্রামটা যেন আবার বেঁচে উঠেছে। আঙ্কেল গম্ভীর ভঙ্গিতে চারপাশে তাকিয়ে বললেন, আঙ্কেল এই গন্ধটা মাটির গন্ধ, কতদিন পরে যেন আবার নিজের শিকড়ের খোঁজ পেলাম। নিশি সবার জন্য ঠান্ডা পানি নিয়ে আসলো। তার মুখে আন্তরিক হাসি, চোখে এক অদ্ভুত প্রশান্তি। আন্টি থেকে জড়িয়ে ধরে বললেন, আন্টি তুই তো একেবারে গ্রাম্য বউ হয়ে গেছিস। নিশি আন্টি আজ আপনাদের জন্য পায়েস এনেছি আমি। আমি রিক্সাওয়ালা চাচার দিকে এগিয়ে গেলাম। উনি চুপচাপ আমার দিকে তাকিয়েছিলেন, যেন অনেক কথা জমে আছে চোখে। আমি চাচা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আমাদের গ্রামটা কি পছন্দ হয়নি? চাচা আমার হাত ধরলেন শক্ত করে। গলা কাপা কাপা কণ্ঠে বললেন, চাচা এগুলো কি বলো বাপজান? কতদিন পর তোমায় দেখলাম। তুমি আজ যে জায়গায় দাঁড়ায় আছো, এই চোখে দেখা যে কি শান্তি লাগছে। আমি চাচা আপনার সেই সাহায্য ভুলিনি। আপনি না থাকলে হয়তো আমি আর এখানে থাকতাম না। আপনি শুধু একজন রিক্সাওয়ালা না, আমার অভিভাবক ছিলেন ঢাকায়। আমরা দুজনেই চোখের জল গোপন করার চেষ্টা করলাম। পাশে দাঁড়িয়ে থাকা রাইসা মোবাইলে ভিডিও করছে আর বলল, রাইসা এই অংশটা আমার মুভির সবচেয়ে ইমোশনাল সিন হবে। টাইটেল হবে, যার হৃদয় জায়গা তার কাছে ঠিকানা লাগে না। রাইসার কথায় আমরা সবাই হেসে উঠলাম। আব্বু আম্মু চাচা চাচি সবাই তাদের সাথে পরিচয় করে নিল। বিকেলে সবাই উঠোনে বসে গ্রামের ঐতিহ্যিক আতিথ্যতা উপভোগ করছে। চুলায় ধীরে ধীরে হাঁড়িতে ভাত ফুটছে, পাশে শুকনা কাঠে ধোয়া উঠছে। এমন সময় আব্বু বলে উঠল, আব্বু সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই আব্বুর দিকে তাকালাম। তখন আব্বু বলে উঠল, আব্বু আমরা তো সবাই জানি নিশি মামুনি প্রেগন্যান্ট, তাই না? সবাই হ্যাঁ। আব্বু তো সেই উপলক্ষে বাসায় একটা অনুষ্ঠান করতে চাচ্ছি। সব আত্মীয় স্বজন দাওয়াত করে এনে খাওয়াবো। আর ইনারা তো আছেই। কেমন হয়? চাচ্ছু খুব ভালো আইডিয়া ভাইজান। আম্মু আমার মনের কথা বলেছ। আব্বু তাহলে 2 দিন পর অনুষ্ঠানের ডেট ফিক্স করি। চাচ্ছু ওকে। তারপর আবার যে যার মতো আড্ডা দিতে লাগলো। নিশিও আমার কাছে এসে বসলো। আমি রাইসা আর নিশি অনেকক্ষণ আড্ডা দিলাম। পরের দিন সকালবেলা রাইসা আমাকে বলল, রাইসা রাকিব। আমি হুমাম বলো। রাইসা আমাকে তোমাদের গ্রামটা ঘুরে নিয়ে আসবে। আমি আচ্ছা ঠিক আছে বলেই আমি নিশিকে বলে রাইসাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলাম। যদিও নিশি যেতে না দেয় পক্ষেই, কিন্তু মুখে কিছুই প্রকাশ করেনি। রাইসা আর আমি পাশাপাশি হাঁটছি। কাঁধে কাঁধ ছুঁয়ে যাচ্ছে হালকাভাবে। গা ঘেঁষে হেঁটে যাচ্ছে রাইসা। কেমন যেন অন্যরকম অনুভূতি অনুভব করছি। চারপাশে ধান খেতে সবুজে সবকিছু যেন থেমে আছে। শুধু আমি আর রাইসা হাঁটছি নিঃশব্দে নিঃসঙ্গভাবে, কিন্তু একসাথে। রাইসা হঠাৎ থেমে গিয়ে বলল, রাইসা জানো তোমাদের গ্রামটা যেন কোনো এক গল্পের পাতা থেকে উঠে আসা। আমি গল্প শুনতে ভালোবাসো নাকি? রাইসা ভালোবাসি। তবে বাস্তবের গল্পগুলোই আসলে সবচেয়ে বেশি ছুঁয়ে যায়। আমি তাকিয়ে দেখি ওর চোখে এক অদ্ভুত কোমলতা। শহরের মেয়ে, কিন্তু এই গ্রামের আলো বাতাসেও যেন বদলে যাচ্ছে একটু একটু করে। আমি এই গ্রামের প্রতিটা গাছে, প্রতিটা পাখির ডাকেও একটা গল্প আছে রাইসা। শুধু শুনে বোঝার কান চাই। রাইসা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল।
আমি একটু অস্বস্তিতে মুখ ঘুরিয়ে ফেললাম। তখন ও হঠাৎ আমার হাতটা ধরে বলল, রাইসা রাকিব, যদি বলি আমি তোমার পাশে এমনভাবে সারা জীবন হাঁটতে চাই, বিশ্বাস করবে? আমি চমকে তাকালাম ওর দিকে। ওর চোখে কোনো দুষ্টুমি নেই, কোনো খেলা নেই, শুধু গভীর এক সত্য। রাইসা, তুমি এগুলো কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? তুমি আমার বন্ধু, আর নিশি আমার ওয়াইফ। আমি এখন নিশির পেটে আগন্তুক বাচ্চাটার বাবা। কিভাবে এগুলো কথা বলছো? রাইসা সম্পর্কের গণ্ডি অনেক কিছুই ঠিক করে, কিন্তু হৃদয়ের টানকে থামাতে পারে বলো? তুমি তো জানো আমি তোমাকে কলেজ লাইফ থেকেই ভালোবাসি। আর এখানে আসার পর সেই অনুভূতিটা আটকাতে পারলাম না। তাই বলেই দিলাম। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি রাইসার দিকে। এমন একটা মুহূর্তে এমন একটা স্বীকারোক্তি, মাথার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। রাইসা, তুমি বুঝতেছো না তুমি কি বলছো? আমি এখন একটা সংসারের অংশ, একটা ভবিষ্যতের দায়িত্ব আমার কাঁধে। তুমি আমার পুরনো বন্ধু, তোমার এই অনুভবটা হয়তো একতরফা, কিন্তু আমি। রাইসা হঠাৎ মুখে আঙুল দিয়ে আমাকে থামিয়ে দিল। রাইসা, আমি জানি তুমি কি বলতে চাও, রাকিব। আমি কোনো অনুচিত দাবি করিনি, শুধু নিজের ভালোবাসাটা স্বীকার করলাম। আমি জানি তুমি কার, জানি তুমি কার সঙ্গে সুখে আছো। তবুও একটা মনের কথা চেপে রাখা বড় কষ্টের। তার চোখে পানি চিকচিক করছে। আমি কিছু বলার আগেই সে মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করলো। আমি কিছুটা দুঃখ, কিছুটা অপরাধ বোধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। পেছনে থেকে তাকিয়ে দেখলাম, রাইসার চলার ভঙ্গিমায় এখন আর কোনো ছন্দ নেই, কেমন যেন ভেঙে পড়েছে সে। কিছুক্ষণ রাইসাকে গ্রামটা ঘুরে দেখিয়ে আমরা বাসায় ফিরে আসলাম। তারপর বাড়ি ফিরে আসার পর আমি চুপচাপ হয়ে গিয়েছি। ভিতরে ভিতরে একটা অদ্ভুত টানাপোড়েন দেখা করছিল। রাইসার বলা কথাগুলো বারবার কানে বাজছে। আমি জানি ও আমাকে সত্যিই ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার জায়গা নেই এখন আমার জীবনে। নিশি আমার স্ত্রী, আমাদের একটা ভবিষ্যৎ, একটা সন্তান। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। সূর্য তখন ডুবে যাচ্ছে, গ্রামের আকাশে লালচে আভা। এমন সময় নিশি এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বলল, নিশি, তুমি ঠিক আছো তো রাকিব ভাইয়া? আজকে একটু চুপচাপ মনে হচ্ছে। আমি মুখে হাসি আনার চেষ্টা করলাম, আর বললাম, হ্যাঁ, ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। নিশি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার কাঁধে মাথা রেখে বলল, নিশি, জানো, মা হওয়ার অনুভূতিটা কেমন যেন অলৌকিক। মনে হয় বুকে একটা নতুন পৃথিবী গড়ে উঠছে। ওর কথায় আমার বুক কেমন যেন ভরে উঠল। আমি হাতটা ওর মাথায় রাখলাম। একটা শান্তি খুঁজে পেলাম ওর সেই মায়াময় মুখে। রাতে সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। বাড়ির উঠোনে বাতি লাগানো হচ্ছে, রান্নার তালিকা তৈরি হচ্ছে, অথচ আমার ভিতরে এক অদৃশ্য দ্বন্দ্ব। রাইসা আর আমি মুখোমুখি হচ্ছি না, অথচ চোখে চোখ পড়ছে প্রায়। আর তার সেই চোখে অজস্র অজানা কথা, অপূর্ণ বাসনা। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মোবাইলে একটা মেসেজ এল। মেসেজটা ছিল রাইসার। রাইসা, ভালোবাসা যদি ভুল হয়, তবে ভুলের মধ্যেই আমি বাঁচতে চাই। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো তোমার সংসার ভাঙার কথা ভাবিনি। তোমায় হারিয়ে ফেলবো জেনেও ভালোবেসেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে মেসেজটা নিশি পড়ে ফেলল। মেসেজটা পড়ে নিশির বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাত যত গভীর হচ্ছে, নিশির চোখ থেকে ততই ঘুম উধাও হচ্ছে। চারপাশ নিস্তব্ধ, নিশির চোখে ঘুম নেই। পাশে আমি গভীর ঘুমে তলিয়ে আছি। মোবাইলের আলোয় বারবার রাইসার মেসেজটা পড়ছে। নিশির চোখে পানি, বুকের ভিতরটা ধকধক করছে। নিশি নিজেই নিজেকে বলতে লাগলো, নিশি, তুমি কখনোই আমার ছিলে না রাকিব ভাইয়া। আমি তাহলে কার আশায় বাঁচছি?
পরের দিন সকালবেলা আমি অনুষ্ঠানের জন্য যথারীতি ব্যস্ত। সব আত্মীয় স্বজন এসে পড়েছে, কিন্তু নিশির চোখে ক্লান্তি, কথাবার্তায় এক অদ্ভুত শীতলতা। সে কিছু বলেনি, কিন্তু ওর চোখ বলছে অনেক কিছু। সন্ধ্যাবেলায় সবাই খাওয়া দাওয়া করে অনেকে চলে গেছে, সবাই আড্ডা দিতেছে। রাইসা দেখি একা একা দাঁড়িয়ে আছে বাইরের উঠানে। আমিও কিছুটা অস্বস্তিতে ছিলাম, তবু এগিয়ে গেলাম। তারপর বললাম, আমি রাইসা, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? রাইসা হেসে উত্তর দিল, রাইসা কিছু না, এমনিতেই ভালো লাগছে না। বলেই রাইসা ভিতরে আসতে লাগলো, কিন্তু পা হঠাৎ স্লিপ করে রাইসা প্রায় পড়ে যাচ্ছিল। আমি ঝুঁকে গিয়ে ওকে ধরে ফেললাম। রাইসার দুই হাত আমার গলায়, আমার হাত ওর কোমরে। মুহূর্তটা যেন স্থির হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই নিশি এসে এটা দেখে ফেলে। রাইসা ভিতরে আসতে লাগলো, কিন্তু পা হঠাৎ স্লিপ করে রাইসা প্রায় পড়ে যাচ্ছিল। আমি ঝুঁকে গিয়ে ওকে ধরে ফেললাম। রাইসার দুই হাত আমার গলায়, আমার হাত ওর কোমরে। মুহূর্তটা যেন স্থির হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই নিশি এসে এটা দেখে ফেলে। রাইসা এক ঝটকায় সরে গেল। আমি পেছনে তাকিয়ে দেখি নিশির চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। তারপর নিশি বলে উঠল, নিশি, এটাই তাহলে ক্লান্তি, তাই না রাকিব ভাইয়া? আমি কিছু বলতে গেলাম, কিন্তু তার আগেই ও কিছু না শুনেই পিছন ফিরে চলে গেল। নিশি চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। চারপাশে যেন নিঃশব্দ ঝড় বইছে। হৃদয়ের মধ্যে এক ধরনের ভীতি, অপরাধ বোধ আর অজানা আশঙ্কা বাসা বাঁধছে। রাইসা কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, রাইসা, আমি সরি রাকিব, আমি চাইনি এমন কিছু হোক। আমি মাথা নাড়লাম আর বললাম, এটা আমার ভুল রাইসা, তোমার কোনো দোষ নেই। কথা শেষ করে আমি সোজা আমার ঘরের দিকে রওনা হলাম। নিশিকে সবকিছু ব্যাখ্যা করে বোঝানো দরকার, কিন্তু ঘরে ঢুকে দেখি বিছানা খালি। বালিশে পানি ভেজায় যেন কান্নার চিহ্ন রেখে গেছে। আমি চারপাশ খুঁজলাম, কেউ নেই। হঠাৎ বাইরের উঠোন থেকে কান্নার শব্দ শুনলাম। নিশি রান্নাঘরের পেছনে দাঁড়িয়ে কাঁদছে। তার মুখ লাল হয়ে গেছে কান্নায়। আমি এগিয়ে গেলাম। তারপর আস্তে করে নিশির কাঁধে হাত রেখে বললাম, আমি নিশি, প্লিজ শোনো, আমি সব বুঝিয়ে বলবো। যা দেখেছো তা আসলে। পুরো কথা না বলতে দিয়ে নিশি আমার হাত তার কাঁধ থেকে ঝাড়ি দিয়ে ফেলে বলল, নিশি, আর কিছু বলো না রাকিব ভাইয়া, আর কিছু না। আমি তো এতদিন ধরে ভাবছিলাম তুমি শুধুই আমার, কিন্তু তুমি কখনোই ছিলে না। আমি চুপ করে গেলাম। নিশি আবার কেঁদে উঠল আর বলল, নিশি, আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, অথচ তোমার হৃদয়ে আমার জন্য কিছু নেই। আমি কার আশায় বাঁচছি রাকিব ভাইয়া? আমি ওর হাত ধরতে চাইলাম, কিন্তু নিশি হাত সরিয়ে নিল। আবার বলল, নিশি, আজই আব্বু আম্মুকে সব বলবো আমি, কিছু লুকাবো না। আমি থাকবো না এখানে। নিশি দৌড়ে ভেতরে চলে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পরদিন সকালে আমার ঘুম ভাঙে হঠাৎ দরজায় আঘাত পেয়ে। দেখলাম আব্বু রেগে মেগে আমার দিকে আসছে আর বলছে, আব্বু, দরজা খোল, তুই মানুষ না জানো আর? বউ থাকতে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠতা, লজ্জাও করলো না? কাছে এসেই আব্বু একটা চড় বসিয়ে দিল আমার গালে। আম্মু পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে তাকিয়ে আছে। তারপর আব্বু আবার বলল, আব্বু, আমরা কিসের অভাব রেখেছি তোর জীবনে? মেয়েটা তোকে কতটা ভালোবাসে বুঝিস না? আমি, প্লিজ শোনো ব্যাপারটা। পুরোটা বলতে না দিয়ে আবার বলল, আব্বু চুপ কর, এখনই তুই এই বাড়ি ছাড়। আমি আমার মেয়ের চোখের পানি মেনে নিতে পারবো না। তোর মতো চরিত্রহীন ছেলের জায়গায় এই ঘরে নেই। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। চারপাশ ঘিরে ফেলেছে অপমান, ব্যথা আর হঠাৎ নেমে আসা অন্ধকার। কোনো কিছু বোঝানোর সুযোগ পেলাম না।
রাইসা দূর থেকে তাকিয়ে আছে। নিশি দাঁড়িয়ে, চোখে অশ্রু, তীব্র ঘৃণা আর গভীর কষ্টে মিশ্র। আঙ্কেল ও রাইসাকে দুইটা থাপ্পড় দিল আর বলল, আঙ্কেল, তোমাকে আমার বলতে এখন আমার লজ্জাবোধ করছে। অপমান করতে খুব ভালো লাগে, তাই না? তোমার জন্য একটা ছেলেকে আবার ঘরছাড়া হতে হচ্ছে। নিশির আব্বু আম্মু মানে আমার চাচ্চু আর চাচি কিছুই বলল না, শুধু মাথা নিচু করে আছে। আমি বললাম, আমি চাচ্চু, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। কিন্তু তারাও কিছু বলল না। অবশেষে আমাকে বাসা থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয়া হলো। তারপর চলবে আপনাদের জন্য গল্প লিখি, তাই লাইক কমেন্ট তো আশা করতেই পারি। কপি করা কঠোরভাবে নিষেধ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। গল্প গ্রামের মেয়ের ভালোবাসা, সিজন 2, পর্ব 14। লেখক রাকিব রাকিব। অবশেষে আমাকে বাসা থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয়া হলো। দুপুর গড়িয়ে গেছে। আমি বসে আছি রাস্তার ধারে একটা পুরনো গাছের নিচে। হাতে ছোট একটা ব্যাগ, তাতে দুইটা শার্ট, একটা প্যান্ট আর কিছু কাগজপত্র। চোখের সামনে বারবার ভেসে উঠছে আব্বুর রাগান্বিত মুখ, আম্মুর কাঁদো কাঁদো চোখ, আর নিঃশেষ সেই শেষ কথা, তুমি কখনোই আমার ছিলে না। আমার বুকটা যেন কেউ চেপে ধরছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জীবনে আবার এতটা একা লাগছে। মোবাইলে একটাও কল নেই, কেউ ফোন করেনি। দিন গড়িয়ে সন্ধ্যা নামলো। আমি তখন শহরের একটা বন্ধ বাস স্ট্যান্ডে বসে, পকেটে মাত্র 75 টাকা আর হাতে মোবাইল ফোন। হোটেলে ঘর নেওয়ার তো প্রশ্নই আসে না। ক্ষুধা লাগছে। শেষবার খেয়েছিলাম সকালে 1 কাপ চা আর বিস্কুট। আমি কাছের একটা টং দোকানে গিয়ে বললাম, আমি ভাই 20 টাকার বিস্কুট আর 1 কাপ চা দেন। দোকানদার বিস্কুট আর চা এগিয়ে দিল। আমি চুপচাপ খেয়ে নিলাম। চা ঠান্ডা, বিস্কুট শুকনো, তবুও এই মুহূর্তে এটাই যেন বিরিয়ানি। হঠাৎ মোবাইলে একটা নোটিফিকেশন এলো ফেসবুক থেকে। দেখলাম নিশি তার প্রোফাইল পিকচার পাল্টেছে। সাদা কালো একটা ছবি, ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট লেখা, ভরসা ভাঙলে মানুষ বদলে যায়, ভালোবাসা নয়। আমি ফ্রেমে জমে থাকা জল আটকে রাখতে পারলাম না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তখনই সিদ্ধান্ত নিলাম আমি আবার ঢাকায় চলে যাব। কিন্তু এত টাকা কোথায় পাবো? হাতের দিকে তাকিয়ে ফোন দেখতে পেলাম। তাই আর দেরি না করে মোবাইল শপের দোকানে গিয়ে ফোনটা বিক্রি করে দিলাম। হাতে কিছু টাকা পেলাম। সেখান থেকে রাতেই ঢাকার জন্য বাসের টিকিট কাটলাম। এখন বাসে সিটে বসে আছি। এখন বারবার শুধু নিশির কথায় মনে পড়তে লাগলো। চোখের পানিও হার মানাতে পারলাম না। এভাবে বাসের মধ্যে কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙলো বাস কন্ডাক্টরের ডাকে। উনি বললেন, ছেলেটি এই যে ভাইয়া, উঠে পড়েন, আমরা ঢাকায় চলে আসি। ভাইটি কোথায়? বাস থেকে নামলাম। কয়টা বাজে জানি না, কোথায় যাবো তাও জানি না। তাই একটা পার্কে চলে গেলাম। সারাদিন ওখানেই কাটালাম। রাতেও আমি ওই পার্কের বেঞ্চে বসে থাকলাম। বাতাসে হিম ছুঁয়ে আছে, শরীর কাঁপছে। মাথা নিচু করে আমি নিজেকেই শুধু প্রশ্ন করে যাচ্ছি, রাকিব, তুই কি সত্যিই এতটা খারাপ? কিন্তু কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। রাতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল ঠান্ডা হাওয়ার ঝাপটায়। পাশে এক বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। আমাকে দেখে বলল, ভিক্ষুক বাবা, তুমি কি নতুন ভিক্ষুক, না বাড়ি হারিয়ে ফেলেছ? আমি হেসে ফেললাম আর বললাম, আমি দুটোই। ভিক্ষুকটা মাথা নাড়িয়ে বলল, ভিক্ষুক, এই ঢাকা শহরটা এমনই বাবা। এখানে মানুষ নয়, সময়ই মানুষকে খেয়ে ফেলে। তারপর উনার হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে একটা রুটি আমাকে দিল আর বলল, ভিক্ষুক খাও, তুমি নতুন, তোমার খিদে বেশি।
আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কারণ সারাদিন অনেক ক্ষুধা ছিল। উনার হাত থেকে নিয়ে গপ গপ করে খেতে লাগলাম। উনি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সেই বৃদ্ধ ভিক্ষুকের দেওয়া রুটিটা খেয়ে আমি যেন নতুন করে আবার বেঁচে উঠলাম। মানুষের জীবনে কিছু ক্ষণিকের মমতা, অচেনা কারো ছোট্ট দয়া, এগুলোর দাম পৃথিবীর কোনো মুদ্রায় মাপা যায় না। উনি আমার মাথায় হাত রেখে বললেন, ভিক্ষুক বাবা, কখনো দমে যেও না। মানুষ একদিন ঠিকই নিজের জায়গায় ফিরে যায় যদি মন ভালো থাকে। আমি শুধু মাথা নেড়ে রাজি হওয়ার ভান করলাম, অথচ বুকের ভেতর তখনও ঝড় চলছে। তারপর পার্ক থেকে বের হয়ে ঢাকার রাস্তায় হেঁটে চললাম। মাথায় কোনো গন্তব্য নেই, শুধু চলছি, যেন কোথাও হারিয়ে যেতে চাই। বিকেলের দিকে এক পুরনো বন্ধুর কথা মনে পড়ল। ওর নাম সাগর। আগেরবার ঢাকায় থাকতে ওর সাথে যোগাযোগ ছিল। ও ঢাকাতেই একটা দোকানে চাকরি করে। অনেক বছর যোগাযোগ নেই, কিন্তু তখন আর কিছু ভাবার সময় ছিল না। একটা পানের দোকান থেকে চেয়ে ফোন ব্যবহার করলাম। সাগরকে কল দিলাম। হ্যালো ভাই, আমি রাকিব বলছি, চিনতে পারছিস? সাগর, আরে রাকিব, তুই কোথায়? কেমন আছিস? তুই এখন ঢাকায় আছিস তো? আমি একটু বিপদে আছি। সাগর একটু দেরি না করে বলল। সাগর দ্রুত লোকেশন পাঠা, আমি আসি। প্রায় আধা ঘন্টা পর সাগর এসে হাজির। আমাকে দেখে ওর চোখে অবাক ভাব। আমি যেন আর সেই রাকিব নেই। ভাঙা চেহারা, কুঁচকে যাওয়া শার্ট, চোখের নিচে কালি। সাগর, তুই তো একেবারে মরার মতো হয়ে গেছিস। কি হয়েছে বলতো? আমি কিছু বললাম না, শুধু চোখের জল টুকটুক করে ঝরে পড়ল। সাগর আমার কাঁধে হাত রাখলো, কোনো প্রশ্ন করল না। তারপর বলল, সাগর চল, আগে আমার মেসে চল। আর কোনো কথা না বলে আমি সাগরের সাথে ওর মেসে চলে আসলাম। রাতে সাগরের মেসে গিয়ে একটু ঘুমাতে পারলাম, কিন্তু ঘুমের মধ্যে নিশির মুখ ভেসে উঠছে তার সেই কথাগুলো। তুমি কখনোই আমার ছিলে না। ভোর রাতে ঘুম ভাঙল এক স্বপ্নের মধ্য দিয়ে। আমি দেখলাম আমি আর নিশি আমাদের গ্রামের সেই পুরনো মাঠে দাঁড়িয়ে আছি। নিশির হাতে একটা চিঠি, তাতে রক্ত লেগে আছে। সে বলছে, নিশি, রাকিব, তুমি কেন ফিরে এলে? আমি তো তোমায় ভুলে গেছি। আমি চিৎকার করে উঠলাম, আমি তো এখনো ভালোবাসি। চোখ খুলে দেখি আমার কপালে ঘাম আর বুক ধকধক করছে। সাগর পাশে বসে আছে। ও চিন্তিত মুখে বলল, সাগর, তোকে তো কাউন্সেলিং করাতে হবে ভাই, তুই একদম ডিপ্রেশনে চলে যাচ্ছিস। আমি হাসলাম, তবে ফেক হাসি, আর বললাম, আমি ঠিক আছি ভাই, শুধু একটা চাকরি দরকার। কোথাও কাজ জুটিয়ে দিবি প্লিজ। সাগর বলল, সাগর, আমাদের দোকানে একজন হেল্পার দরকার। ছোট্ট একটা চায়ের দোকান, দিনে 12 ঘন্টা ডিউটি, বেতন সামান্য 3,000 টাকা। পারবি তো? আমি বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম, আর বললাম, আমি সব পারবো ভাই। এভাবেই ঢাকার এক গলির ভেতরে ধুলোমাখা একটা দোকানে আবার আমার জীবন শুরু হলো। কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর সময় চোখ বন্ধ করলেই আমি দেখতে পাই, নিশি দাঁড়িয়ে আছে, পেছনে ফিরে তাকাচ্ছে, কিন্তু আমার দিকে আর ফিরছে না। এদিকে গ্রামে সকালবেলা গ্রামের সেই পুরনো উঠোনে বসে আছে নিশি। চুল এলোমেলো, মুখে লাবণ্য নেই আগের মতো। এখন তার চোখে সারাক্ষণের ক্লান্তি এর অজানা এক ব্যথা। পেটে হাত বুলাচ্ছে বারবার। সে এখন 7 মাসের গর্ভবতী। নিশির আম্মু মানে চাচি, আর আমার আম্মুর মুখে দুশ্চিন্তার ছাপ। মেয়ের কষ্ট আর গোপন ধারণা তার চোখ এড়ায় না। আমার আম্মু পাশে এসে বলল, আম্মু, নিশিমা, কিছু খাস না? সারাদিন এভাবে চুপ করে বসে থাকিস কেন? নিশি চোখের জল মুছে বলল, নিশি, খিদে নেই বড় আম্মু। পেটের ভিতর কেউ যেন রাগ করে আছে, মনে হচ্ছে কেউ আমাকেই শাস্তি দিচ্ছে। আম্মু কিছু না বলেই পাশে বসে
মাথায় হাত বুলিয়ে দেয় তার বৌমার। নিশির চোখ ভিজে আসে, গলায় গুমোট কান্না আটকে আছে। নিশি বড় আম্মু, আমি কি সত্যিই ভুল করেছিলাম? রাকিব ভাইয়া কি এত খারাপ ছিল যে তার উপর একটুও আমার বিশ্বাস রাখতে পারলাম না? আম্মু, মানুষের জীবনে ভুল সঠিক নিলেই সংসার হয় মা। কিন্তু সময়টাই এমন এসেছে যে এখন আমরা শুধু তোমার আর তোমার অনাগত সন্তানের কথা ভাবছি। নিশি উঠে দাঁড়ায়, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে আসে সেই উঠোনের বাগানের দোলনার কাছে যেখানে রাকিব আর নিশি একসাথে বসে সন্ধ্যা উপভোগ করে। নিশি, রাকিব ভাইয়া তুমি কোথায়? তোমাকে এভাবে ভুল বুঝা আমার উচিত হয়নি। এখানে তো তোমার দোষ ছিল না। প্লিজ তুমি ফিরে এসো। বলেই ছিপছিপ করে চোখের জল ফেলতে লাগলো নিশি। রাতে বিছানায় শুয়ে কাঁথা মুড়িয়ে কাঁদে নিশি। এভাবেই কেটে যায় আরো কয়েকটা দিন। একদিন হঠাৎ নিশির শরীরটা খারাপ হয়ে পড়ে। জ্বর, মাথা ঘোরা আর পেটের নিচে ব্যথা। তাকে তড়িঘড়ি করে গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলল, ডাক্তার স্ট্রেস খুব বেশি নিচ্ছেন। গর্ভাবস্থায় এটা ঝুঁকিপূর্ণ। মানসিক চাপ না কমালে মা ও বাচ্চা দুইজনেরই বিপদ হতে পারে। নিশির চোখে তখন শুধু একটা চেহারা রাকিব। আব্বু আম্মু চাচ্চু চাচি সবাই দুশ্চিন্তায় পড়ে যায় নিশিকে নিয়ে। সবাই ভুল বুঝতে পারে দোষটা রাকিবের ছিল না। এদিকে ঢাকায় আমি দোকানের ছোট্ট বেঞ্চায় বসে চায়ের কাপে শেষ মুখটা দিচ্ছি। শরীর ক্লান্ত, মন আরো বেশি বিধ্বস্ত। দিনের শেষে রাতে যখন দোকান বন্ধ করি তখন মনে হয় নিজের ভেতরেও একটা দরজা বন্ধ করে দিচ্ছি, যেটা খুললেই কেবল যন্ত্রণা আর ফেলে আসা মানুষগুলো ভেসে ওঠে। মেসে জানালার পাশে জানালা ধরে বাইরে তাকিয়ে আছি। সাগর হঠাৎ পাশে এসে বসলো আর বলল, সাগর, রাকিব তুই আজকাল অনেক চুপচাপ হয়ে গেছিস। আগের মতো হাসিস না। তোর চোখে আমি শুধু একটা শূন্যতা দেখি। ভাই, তুই কাকে ভুলে থাকতে চাইছিস? আমি কিছু বললাম না। সাগরও বুঝে গেছে আমি এখন নিজের ভেতরের ঝড় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু সেদিন রাতে ঘুম আসছিল না। বিছানার চাদরে গা গুজে শুয়ে শুধু একটা নাম ঘুরপাক খাচ্ছে মাথার ভেতর, নিশি। কেমন আছে সে? আমার অনাগত বাচ্চা কেমন আছে? আমার কথা কি তার একবারও মনে পড়ে না? হঠাৎ বুকের মধ্যে কেমন জানি ব্যথা অনুভব করলাম। হাতটা বুকে চেপে ধরলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সাগর ছুটে এল আর বলল, সাগর, রাকিব কি হয়েছে ভাই? তুই ঠিক আছিস? আমি ফিসফিস করে বললাম, আমি ভাই নিশি, আমার নিশি, আমি ওকে ভীষণ মিস করছি। সাগর কিছু না বলে আমার মাথায় পানি ঢাললো। আমি কাঁপছিলাম, ঘামছিলাম, কিন্তু গলার নিচের যন্ত্রণাটা কোনোভাবেই কমছিল না। এদিকে গ্রামে নিশির অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। ডাক্তার বারবার মানসিক চাপ কমানোর কথা বলছেন, কিন্তু নিশির সেই ফাঁকা চোখে যেন কেউ নেই। শুধু রাকিব, শুধু তার মুখ। একদিন সন্ধ্যাবেলা আম্মু আর আব্বু দুজনেই আমার ছবিগুলো বের করে নিশির সামনে এনে রাখলেন। আম্মু বললেন, আম্মু, নিশি মা, ওকে যদি তুই ভুল করতে দেখেছিস, তুই কি নিজের জায়গা থেকে একবারও ভাবিসনি? রাকিব তো কখনো তোকে ছেড়ে যেতে চায়নি। সে তো তোকে বিয়ে করেই সংসার করতে চেয়েছিল। নিশি চুপচাপ ছবি ধরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নিশি, আমি ওর চোখে ভালোবাসা দেখেছিলাম, কিন্তু বিশ্বাস রাখতে পারিনি বড় আম্মু। বলেই আম্মুকে ধরে অনেক কান্না করতে লাগলো। আম্মু নিশির মাথায় হাত রাখলেন আর সান্ত্বনা দিতে লাগলেন। তখন আব্বু বলল, আব্বু দেখো, মামুনি একদিন তোমার টানে আর ওর বাচ্চার টানে অবশ্যই ফিরে আসবে। ওকে ফিরে আসতেই হবে। সেই রাতে বৃষ্টি হচ্ছিল হালকা। নিশি নিজের ঘরে বসে ডায়েরি লিখছিল। রাকিব ভাইয়া, আজ বাহিরে বৃষ্টি পড়ছে, তুমি থাকলে বলতে। নিশি, চলো না একটু বৃষ্টি বিলাস করি। দুইজন একসাথে ভিজতাম। আমি যদি বলি আমার হৃদয়ে এখনো বৃষ্টির মতো তোমার ভালোবাসা পড়ে, তুমি কি বিশ্বাস করবে?
এভাবে আরো 3 মাস কেটে গেল। 3 মাস পর বিকেলের দিকে হঠাৎ নিশির পেটের ব্যথাটা শুরু হলো। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ গ্যাস্ট্রিক বা গ্যাসের ব্যথা, কিন্তু মিনিট না গড়াতেই নিশি মাটিতে বসে পড়ল। চোখ মুখ কুঁচকে আছে, ঘেমে একেবারে ভিজে গেছে। আম্মু দৌড়ে এসে বললেন, আম্মু হায় আল্লাহ, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিতে হবে। গ্রামের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলো নিশিকে। গাড়িতে ওঠার সময় নিশি কাঁপছিল। চাচু, আব্বু, আম্মু সবাই তড়িঘড়ি করে সাথে গেলেন। হাসপাতালে পৌঁছে ডাক্তার তাড়াতাড়ি ওকে ওয়ার্ডে নিয়ে গেল। মিনিট 10 পরে এক নার্স এসে বলল, নার্স, রোগীর বাচ্চার পজিশন ঠিক আছে, কিন্তু ওর শরীর অনেক দুর্বল। এখনই প্রসব বেদনা শুরু হয়েছে, প্রস্তুত থাকেন। 20 মিনিট পর কান্না আর টেনশনের মধ্যে হঠাৎ হাসপাতালের করিডোরে একটা ফুটফুটে কন্যা শিশুর কান্না শোনা গেল। নার্স এসে জানালো, নার্স, মেয়ে সন্তান হয়েছে। মা, মেয়ে দুজনেই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আব্বু চোখে চশমা খুলে চোখ মুছলেন। আম্মু কোরআন শরীফ হাতে নিয়েই কেঁদে ফেললেন। সবাই দৌড়ে গিয়ে বাচ্চাটাকে প্রথম দেখল। গোলগাল ছোট্ট মুখ, কাঁপতে কাঁপতে ঘুমুচ্ছে, যেন রাখি বেরিয়ে এক প্রতিচ্ছবি। এদিকে ঢাকায় ঘুম ভাঙলো আর একটু দেরিতে। মেসের জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকছে চোখে। সাগর চুপচাপ বসেছিল বিছানার পাশে। আমার চোখ খুলতেই বলল, সাগর ভাই, আর একটা ইন্টারভিউ ছিল না তোর? আমি হঠাৎ উঠে বসলাম আর বললাম, হ্যাঁ, আর একটা শেষ সুযোগের মতো ইন্টারভিউ। একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের জন্য ডাক পেয়েছিলাম, কিন্তু নিজের ভেতরের হাহাকার ভুলে সময় মতো পৌঁছাতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল। সাগর আমার শার্টটাই গুছিয়ে এনে দিল আর বলল, সাগর, দেরি করিস না ভাই, এই চাকরিটা হলে তোর জীবনই বদলে যাবে। নিশির জন্য হলেও একটু হেরে যাস না। ওর কথাগুলো কানে বাজতে লাগলো। আমি আয়নার সামনে দাঁড়ালাম, একরাশ ক্লান্তি নিয়ে তাকালাম নিজের চোখে। সেখানে এখনো ভালোবাসা আছে, কিন্তু সেই চোখে আর একটা সিদ্ধান্তের দীপ্তিও ছিল। ইন্টারভিউ এর জন্য বেরিয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা জ্যামে কাটিয়ে পৌঁছে গেলাম সেই কোম্পানিতে। আমি দাঁড়িয়ে আছি বিশাল অফিস বিল্ডিং এর সামনে। সিকিউরিটি গার্ড ভেতরে ঢুকতে দিল ইন্টারভিউ কার্ড দেখে। ভিতরে ঢুকে মনটা কেমন জানি কুঁচকে গেল। সবাই এত স্মার্ট, পরিপাটি। আমার সস্তা ফর্মাল ড্রেস যেন তাদের মাঝে একটু বেমানান লাগছিল। কিন্তু আমার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, নিশির মুখ আর আমার বাচ্চা। ওদের জন্যই আমি আবার জীবনটাকে নতুন করে সাজাতে চাই। ইন্টারভিউ রুমে দেখা হলো। টেবিলের ওপারে 3 জন কর্মকর্তা বসা, একজন বিদেশি, 2 জন লোকাল। শুরু হলো প্রশ্নোত্তর। ইন্টারভিউয়ার, মিস্টার রিকি, টেল ইউএস ওয়াই ইউ থিঙ্ক ইউ রি দ্য রাইট ফিট ফর দিস রোল। আমি গলা পরিষ্কার করে বললাম, স্যার, আমি জানি আমার সিভিতে বড় কোনো কর্পোরেট নাম নেই, কিন্তু আমার আছে ইচ্ছা শক্তি, বাস্তব অভিজ্ঞতা এবং দায়িত্ব নেওয়ার সাহস। আমি শূন্য থেকে কাজ শিখে নিজেকে গড়েছি, এবং আজ এখানে এসেছি কারণ আমি জীবনের সামনে দাঁড়িয়ে হেরে যেতে চাই না। ওনারা চুপচাপ শুনলেন, কিছুক্ষণ নোট নিলেন, তারপর আরো কিছু টেকনিক্যাল প্রশ্ন করলেন আর আমি আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিলাম। শেষে বললেন, ইন্টারভিউয়ার, উই উইল কন্ট্যাক্ট ইউ ভেরি সুন। থ্যাংক ইউ, মিস্টার রিকি। আমি নত হয়ে সালাম দিয়ে বেরিয়ে এলাম। মনে হচ্ছিল হয়তো কিছু একটা বদলাতে চলেছে। তারপর তাড়াতাড়ি মেসে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম। 2 দিন পর সকালে আমি মেসে বসে চা খাচ্ছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। অজানা নম্বর। ধরতেই উপাস থেকে ইংরেজিতে ভাঙা গলায় একজন বললেন, কলার এমআর রিকি, কংগ্রাচুলেশনস, ইউ বিন সিলেক্টেড ফর দ্য বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পজিশন। প্লিজ জয়েন our head office coming Monday. Salary will be 75,000 টাকা with additional benefits.
আমার হাত কাঁপছে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ফোনটা রেখে আমি চোখ মুছলাম। তারপর ছাদে উঠে আকাশের দিকে তাকালাম। তারপর সাগরকে নিউজটা জানালাম। সাগর বলল, সাগর অবশেষে তোর কষ্টের দিন শেষ। তুই না থাকলে এগুলো কিছুই হতো না ভাই। সাগর ছাড় তো। এখন বল কবে জয়েন করবি? আমি সোমবার জয়েন করব। এভাবে চাকরি করতে করতে আমার জীবন থেকে 3টা বছর হারিয়ে গেল। ইদানিং নিশির কথা খুব মনে পড়ে। আমার বাচ্চা দেখতে কেমন হয়েছে সেটা জানি না। ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে তাও জানি না। তাই ভাবছি এবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাব। তারপর অফিস থেকে ঈদের ছুটিও পেয়ে গেলাম। তাই আর দেরি না করে সাগরকে বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা থেকে বগুড়ার পথটা কেমন যেন অচেনা লাগছে আজ। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। ধুলো মাখা গাছপালা, রোদে পোড়া মাঠ, চেনা সেই নদীর মোড় সবকিছু আমাকে পিছন ফেলে যাচ্ছে। 3 বছর পর ফিরছি। কোনো দম্ভ নেই, নেই কোনো অভিমান। শুধু বুকের ভিতরে ঘুমড়ে ওঠা এক টুকরো অস্থিরতা। নিশি কি আগের মতোই আছে? আমাদের সেই ছোট্ট বাচ্চাটা? ছেলে না মেয়ে তাও জানি না। 6 ঘন্টা পর বিকেলের দিকে বাস থেকে নামলাম। সেখান থেকে নেমে একটা সিএনজি নিয়ে সোজা দুপচাচিয়া। এখন গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছি। হঠাৎ আমার চোখ যায় একটা বাচ্চার উপর। গ্রামের এই পথে একা একটা বাচ্চা এখানে কি করছে? তাই বাচ্চাটার কাছে গেলাম। বাচ্চাটা অনেক কিউট। 3 বছর হয়তো বয়স হবে। আমি তার কাছে গিয়ে বললাম, আমি হাই কিউটি। মেয়েটি বাবুটা আমার দিকে তাকালো। তারপর অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, মেয়েটি আসসালামু আলাইকুম আব্বু, বাচ্চা কোথায় তুতলাচ্ছে। আমি শুনে শকর খেলাম। এই মেয়েটি আমাকে আব্বু বলছে কেন? আর এতটুকু বাচ্চা এখনই সালাম দিতে শিখে গেছে। তারপর আমি শকর অবস্থায় বললাম, আমি ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি অপরিচিত কাউকে দেখলে সালাম দিতে হয় জানো না? আমি সরি, আমার ভুল হয়েছে। মেয়েটি হুমকিত আতে, আমাকে আব্বু বলছো কেন? আমি তো তোমার আব্বু নই মা। মেয়েটি, না তুমি আমার আব্বু। আমি তোমার আম্মুর নাম কি? মেয়েটি, এমা তুমি আম্মুর নাম জানো না? আম্মুর নাম নীতি। ওর কথা শুনে আবার শকর খেলাম। এটা তো সত্যিই আমার সন্তান। তার মানে আমার পুতুলের মতো একটা রাজকন্যা হয়েছে। আমি আর দেরি না করে এক ঝটকায় বুকে জড়িয়ে নিলাম। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কিন্তু ওকে বুকে নেয়ার সাথে সাথে আমার কলিজা যেন ঠান্ডা হয়ে গেল। আমার রাজকন্যা আমার বুকে চুপচাপ হয়ে গুটুসুটি মেরে আছে। এভাবেই কিছু মুহূর্ত কেটে গেল। তারপর আমি তাকে বললাম, আমি আম্মু, তোমার নাম কি? মেয়েটি, আমার নাম মাইতা, মাইশা। আমি আম্মু, তুমি এখানে একাই কি করছো? মাইশা, আমি তো একা নই এখানে আব্বু। আমি তাহলে কে আছে তোমার সাথে? মাইশা, আম্মু আতে। আমি কোথায় তোমার আম্মু? মাইশা আম্মুর ফোনে কে দানি ফোন দিয়েছে তার সাথে কথা বলতে গেছে। বলতে বলতেই নিশি আমাদের সামনে এসে হাজির। আমাকে দেখে সে পাথরের মতো দাঁড়িয়ে গেছে। আমিও তাকে দেখে তো হয়ে গেছি। তারপর নিশি মুখ দিয়ে একটা শব্দই উচ্চারণ করলো, নিশি, রাকিব ভাইয়া। বলেই চোখ দিয়ে অঝরে পানি ফেলাতে লাগলো। আমারও মুখ থেকে একটা কথাই উচ্চারিত হলো, আমি নিশি। কিছুক্ষণ পর সেখান থেকে নিশি আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর কান্না করে। আমিও তাকে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর নিশি বলল, নিশি, রাকিব ভাইয়া তুমি খুব খারাপ, খুব খারাপ। প্রতিবার আমাকে কষ্ট দাও। এই 3 বছরে কি আমাকে, আমাদের সন্তান নিয়ে একটা বার মনে পড়েনি তোমার? কিভাবে ছেড়ে থাকতে পারলে আমাদের ছেড়ে? আমি প্রতিটা মুহূর্তে আমি মরে গেছি নিশি।
কিন্তু তোমার ভুল বুঝা আর দূরে ঠেলে দেওয়ার কথা মনে হলে আর ফিরিয়ে আসতে ইচ্ছে হয়নি। নিশি একটা বার সরি বলার অত সুযোগ দাওনি। এই তোমার ভালোবাসা, এই তোমার কখনো ছেড়ে চলে না যাওয়া। আমি ভুল করেছি সেটা বকে শুধরে দিতে, না হলে মেরে শুধরে দিতে। কিন্তু তুমি ছেড়ে চলে গেলে কেন? আমি সরি, আর কখনো এরকম করব না। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। নিশি হুমম বলেই আমার বুকে মাথা রাখলো। একটু পর নিশি বলল, নিশি চলো বাসায় চলো, সবাই অনেক খুশি হবে। আমি হুমম আমি মাইশাকে কোলে নিলাম, আর নিশি আমার হাত ধরলো। আমরা এবার তিনজন একসাথে গ্রামের মেঠো পথ বেয়ে বাসার সামনে চলে এলাম। বাসার গেট খোলা, তাই আমি ভিতরে ঢুকলাম। পায়ের শব্দ পেয়ে উঠোনে দাঁড়িয়ে থাকা একটা পরিচিত মুখ আমার দিকে ফিরে তাকালো। আমার আম্মু। আমার চোখে অন্ধকার নেমে এলো। মনের গভীর থেকে উঠে এলো কষ্ট, অনুশোচনা, ভালোবাসা সব একসাথে। আম্মু আমাকে দেখেই থমকে গেলেন। তার মুখটা অশ্রুতে ভিজে উঠল। ঠোঁট কাঁপছে কিন্তু কোনো শব্দ নেই। আমি বললাম, আমি আম্মু। বলেই আমি দৌড়ে গিয়ে আম্মুর পায়ে পড়ে যাই। আম্মু যেন তখনও বিশ্বাস করতে পারছেন না আমি তার সামনেই দাঁড়িয়ে। একটু পরে তিনিও হাঁটু গেড়ে বসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, আম্মু রাকিব আমার বাবা। তুই কই ছিলি এতদিন? কেন এত কষ্ট দিলি তোর আম্মুকে? আমি আম্মু, আমি ভুল করছি, খুব বড় ভুল, ক্ষমা করে দিও আম্মু। আর তোমরা তো আমাকে ডাকুনি আম্মু। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মু আমার ছেলেটা আবার ঘরে ফিরছে। এইটাই আমার সবচেয়ে বড় ঈদের উপহার। আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ভিতর থেকে আব্বু, চাচ্চু, চাচি সবাই আসলো। তাদের সাথেও অনেক কথা বললাম। তারপর সবাই আমাকে ভিতরে নিয়ে গেল। তারপর নিজের রুমে চলে আসলাম। রুমটা বেশ গুছিয়ে রেখেছে নিশি। কতদিন পর আসলাম আমার সেই চিরচেনা রুমে। আমি ফ্রেশ হয়ে এসে খাটে একটু বসেছি মাত্র, হঠাৎ করেই ছোট ছোট পায়ের শব্দ পেলাম। মুহূর্তেই দরজার সামনে দাঁড়িয়ে গেল খোপা বাঁধা আমার ছোট্ট রাজকন্যা। হাতে একটা পুতুল, চোখে মায়ের আলোর মতো উজ্জ্বলতা। মাইশা মিষ্টি গলায় তুতলিয়ে বলে উঠল, মাইশা আব্বু। আমি চমকে দেখালাম। আমার মেয়ের মুখ দেখে আমি পৃথিবীর সব দুঃখ ভুলে যাই। সে দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আর আমি বললাম, আমি আমার রাজকন্যা। মাইশা আব্বু, তুমি আমায় লেখে কোথায় পালাই দিলা? আমি না আম্মু, আব্বু তোমাকে রেখে পালায়নি, শুধু একটু রাগ করেছিল। মাইশা কার উপর রাগ? আমি আব্বু, নিজেই নিজের উপরই রাগ উঠছিল। মাইশা আমার গালে ছোট্ট একটা চুমু দিল। তারপর বলল, মাইশা জানো আব্বু, আমি আর আম্মু অনেক কত পাইতি। প্রতিদিন দোয়া করতাম। আব্বু এত আজকে দোয়া কাজ কলতে। আমি ওর ছোট্ট মুখটা হাতে নিয়ে চুমু দিলাম আর বললাম, আমি আজ থেকে আব্বু কোথাও যাবে না, তোমাকে আর তোমার মাকে ছেড়ে কোথাও না। মাইশা সত্যি? আমি হুমম সত্যি আমার রাজকন্যা? মাইশা হঠাৎই খাট থেকে নেমে গেল। আমি অবাক হয়ে বললাম, আমি আম্মু, কোথায় যাচ্ছ? মাইশা, আমি আল তুমি খেলবো এখন। আমি এখন মা হই, আর তুমি আমার বাচ্চা। আমি খাওয়ামু, ঘুম পালামু। আমি হেসে গড়াগড়ি খাচ্ছি বিছানায়। এইটুকু মেয়ের এত আদর, এত খেয়াল। সে এসে আমার মুখে প্লাস্টিকের চামচ দিয়ে বলল, মাইশা আমার বাত্তা হা করে খা। এই দে পায়েস দিলাম। আমিও হো, কত মজার পায়েস। কে রাচ্ছে এমন পায়েস? মাইশা, আমি আমি এখন বড় হয়ে গেছি আম্মু, বলে আমি তোমার মায়ের মতো হয়েছি। আমি মাইশার কপালে আবারও একটা চুমু দিয়ে বললাম,
আমি, হ্যাঁ আম্মু, তুমি তো আমার মাই হয়ে গেছো। আমরা দুজন খিলখিল করে হেসে উঠলাম। বাবা মেয়ের আদরের মুহূর্তে হঠাৎ দরজার কড়া নড়ল। ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলো নিশি। তার হাসিমাখা মুখে একটু লজ্জা, একটু আবেগ আর অনেকটা ভালোবাসা। নিশি মাইশার দিকে তাকিয়ে বলল, নিশি আম্মু, তুমি এখন দিদার ঘরে যাও। দিদা তোমার জন্য নতুন গল্পের বই এনেছে। মাইশা উত্তেজিত হয়ে বলল, মাইশা গল্পের বই? আমি দাই। আমি মাইশাকে কোলে নিয়ে দাঁড়ালাম। ওর ছোট্ট গালে আরেকটা চুমু দিয়ে বললাম, আমি যাও, দিদার সাথে গল্প পড়ো। আব্বু পড়ে তোমাকে নতুন গল্প শোনাবে। মাইশা খিলখিল করে হেসে দৌড়ে দিদার ঘরের দিকে চলে গেল। দরজাটা বন্ধ করার শব্দ হওয়ার পর ঘরটা যেন শুধু আমাদের জন্য থেমে গেল। নিশি দরজার পাশেই দাঁড়িয়ে, তার চোখে অসীম ধৈর্য আর ভালোবাসা। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম আর বললাম, আমি নিশি। নিশি কোনো কথা না বলে আমার বুকে মাথা রেখে দিল। তার নরম চুলের গন্ধে আমার মন ভরে উঠল। আমি তার কোমর জড়িয়ে ধরে টেনে নিলাম আরো কাছে। তারপর নিশি ফিসফিস করে বলল, নিশি, এতদিন তোমাকে ছাড়া কিভাবে কাটিয়েছি নিজেই জানি না। আমি তার থুতনি ধরে মুখটা উপরে তুললাম। তার চোখে জমে থাকা জল দেখে আমারও গলা আটকে এল। আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না, নিশি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমার আর মাইশার সঙ্গে কাটাবো। নিশির ঠোঁট কাঁপল। আমি আর কন্ট্রোল করতে না পেরে তার ঠোঁটে চেপে ধরলাম। প্রথমে আস্তে, তারপর গভীরতর। নিশিও জড়িয়ে ধরল আমাকে। তার নিঃশ্বাস আমার গায়ে মিশে গেল। কতদিন পর যে এই ঘনিষ্ঠতা! শরীরে আগুন ছড়িয়ে পড়ল। নিশির গায়ের স্পর্শ, তার মিষ্টি গন্ধ সবই আমাকে পাগল করে দিল। আমি তাকে ধীরে ধীরে বিছানার দিকে নিয়ে গেলাম। নিশির গালে রক্তের রেখা ফুটে উঠল। আমি তার নেকলেসের পাশ দিয়ে গলায়ের ঘাড়ে একটা চুমু দিতেই সে মৃদু কেঁপে উঠল। হাত দিয়ে আমার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিল। আমরা দুজনই যেন হারিয়ে গেলাম একে অপরের মধ্যে। সময় যেন থেমে গেল। ঘরের বাইরে গ্রামের সন্ধ্যা নেমে এল, কিন্তু আমাদের ভেতর জ্বলছিল এক অবিশ্বাস্য উত্তাপ। বাইরে জোনাকিরা আলো জ্বালালো। গাছের পাতায় মৃদু বাতাস দোলা দিল। কিন্তু আমাদের ঘরে ছিল শুধুই আমাদের নিজস্ব পৃথিবী, যেখানে শুধু ভালোবাসার ভাষায় বলতে জানতো। কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙতেই দেখি সূর্যের আলো জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। নিশি আমার বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছে। তার মুখে এক প্রশান্তি, যেন সব ভয়, সব অশান্তি দূর হয়ে গেছে। আমি আস্তে তার কপালে চুমু দিয়ে উঠে বসলাম। জানালা দিয়ে দেখলাম মাইশা দিদার সঙ্গে উঠোনের বাগানে ফুল তুলছে। নিশি আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। তার নিঃশ্বাস আমার গায়ে মিশে যেন বলতে চাইল, আর যাওয়া নয়, কখনো না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। নিশির চুলের নরম স্পর্শে মনে হচ্ছিল এই শান্তিই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বাইরে থেকে মাইশার হাসি ভেসে এল। মাইশা, দিদাই দিত, এই ফুলটা আম্মুর জন্য। নিশি আমার কোলে চোখ মেলল আর ঠোঁটে এক ঝলক হাসি নিয়ে বলল, নিশি, শুনলে? আমাদের ছোট্ট রাজকন্যা কি বলল? আমি, হ্যাঁ, তাকে নিয়ে আজ সারাদিন বাগান করব। তুমিও আসবে না? নিশি উঠে বসে জানালার দিকে তাকালো। সূর্যের আলোয় তার মুখটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। সে আমার হাত চেপে ধরে বলল, নিশি, আমি চাই আজ থেকে প্রতিদিনই এমন হোক, রাখিন ভাইয়া। আমি কোনো উত্তর না দিয়ে শুধু তার হাত চুমু খেয়ে নিলাম। এর বেশি আর কি বলার থাকতে পারে? এখন আর আমরা দুইজন না, তিনজন উঠোনের দোলনায় বসে সন্ধ্যার নিঝুম পরিবেশ উপভোগ করি।
মাইশা আমার রাজকন্যা আমার কোলে বসে আছে আর নিশি আমার কাঁধে মাথা রেখে আছে। এই তো আমাদের জীবন, ছোট্ট খুশিতে ভরা ভালোবাসায় সাজা। সমাপ্ত।